প্রথমে আমরা ফেসিয়াল এক্সামিনেশন একটু দেখে নিব একদম ভেরি বিগিনিং, যে পেশেন্টের কোনো ফেসিয়াল অ্যাসিমেট্রি আছে। যদি ফেসিয়াল অ্যাসিমেট্রি থাকে সেক্ষেত্রে আমরা আবার চেক করে নেবো এটা কি আপার মোটর টাইপ আর লোয়ার মোটর। যদি একটা ফুল ফেস আপার এবং লোয়ার পার্ট অফ দ্য হোল ফেস ইজ ইনভলভ, দ্যাট ইজ লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল পলসি। আর যদি দেখি যে ফোরহেড স্পেয়ার করে গেছে, তার মানে হচ্ছে পেশেন্টের আপার মোটর টাইপ অফ ফেসিয়াল পলসি। সাধারণত স্ট্রোকে আপার মোটর টাইপ অফ ফেসিয়াল পলসি। এরপরে আমরা পেশেন্টের গেজ ডেভিয়েশনটা একটু দেখতে পারি, যে আই আই এবং পিউপিল এইগুলোর অবস্থানটা কিরকম, স্পেশালি আই বলটা কি ডাউন অ্যান্ড আউট হয়ে আছে, কনভার্জেন্ট হয়ে আছে নাকি ডাইভার্জেন্ট হয়ে আছে, এটা দেখা যেতে পারে গেজ ডেভিয়েশন। বিকজ অনেক সময় স্ট্রোকে, স্পেশালি পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক বা ব্রেন স্টেম স্ট্রোকে যখন 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হয়, তখন অনেক সময় আই মুভমেন্ট গুলো এরকম ডেভিয়েটেড থাকে, অনেক সময় আই বল ডেভিয়েট, ল্যাটারালি মিডিয়ালি ডেভিয়েটেড। সো এটা একটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ এ হোল কনসিয়াসনেস লেভেলটা আমরা একটু চেক করে ফেলবো, যে পেশেন্ট কি কনসিয়াস নাকি আনকনসিয়াস। ইউজুয়ালি স্ট্রোকের পেশেন্ট কিন্তু কনসিয়াস থাকে, মাঝে মাঝে আনকনসিয়াসও হতে পারে যদি লার্জ হেমোরেজিক স্ট্রোক হয়, ব্রেইনের উপর চাপ দেয়, অথবা থ্যালামিক স্ট্রোক গুলোতে কনসিয়াসনেস লেভেল কম থাকে। অনেক সময় পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে যদি অনেক বড় ধরনের স্ট্রোক হয়, তখন অনেক সময় কনসিয়াসনেস লেভেল কমে যেতে পারে। লার্জ এমসি স্ট্রোক গুলোতে কনসিয়াসনেস লেভেল কমে যেতে পারে। সাবঅ্যাকুয়ান্ট হেমোরেজ হয়ে ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়ে গিয়ে অনেক সময় লেভেল অফ কনসিয়াসনেস পেশেন্টের খারাপ থাকতে পারে, বাট অ্যাজ এ হোল কনসিয়াসনেস লেভেল ইউজুয়ালি স্ট্রোকে প্রিজার্ভিং। এরপরে আমরা পেশেন্টের একটু পালসটা চেক করব, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিও এম্বোলিক স্ট্রোক গুলোর সোর্স হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো পেশেন্টের রেট এবং রিদমটা আমরা চেক করব। আমরা ব্লাড প্রেশারটা চেক করে দেখবো যে এটার অবস্থা কিরকম, হ্যাঁ, একটু ক্যারোটিড ব্রুই চেক করব, একটু অসকালটেশন করব হার্ট, যে কোনো মারমার আছে কিনা। কারণ কার্ডিয়াক অরিজিনের যে কার্ডিও এম্বোলিক যে স্ট্রোক গুলো, সেগুলো হয়তো বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা কোনো ভালভিউলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এগুলোর ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে। ওভারঅল হায়ার সাইকিক ফাংশনটা আমরা একটু চেষ্টা করবো দেখতে, যে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস, ওরিয়েন্টেশন অ্যাবাউট টাইম প্লেস পার্সন, স্পিচটা কিরকম, হ্যাঁ, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশনটা করে ফেলবো, সেটার মেমোরি কিরকম, এটা একটু আমরা একটু দেখে ফেলতে পারি। এর পাশাপাশি আমরা যখন জেনারেল এক্সামিনেশনে ঢুকে সিস্টেম মানে নার্ভাস সিস্টেমের এক্সামিনেশনে ঢুকে যাবো, তখন অবশ্যই আমরা পেশেন্টের হায়ার সাইকিক ফাংশনের পরে ক্রেনিয়াল নার্ভটা আমরা এক্সামিনেশন করবো একদম ভেরি শর্টলি, যে 7 ক্রেনিয়াল নার্ভটা আছে কিনা, 3, 4, 6 আছে কিনা, ইচ প্যাটার্নই আমরা একটু দেখে ফেলবো। পেশেন্টের কোনো ডিসপেজিয়া আছে কিনা, পেশেন্টের পিউপিলটা অবশ্যই আমরা চেক করবো, যে পিউপিলটা রিয়াক্টিং কিনা, কনস্ট্রিক্টেড কিনা বা ডায়ালেটেড কিনা। ইউজুয়ালি দেখা যায় যে ডায়ালেটেড পিউপিল উইথ ডাউন এন্ড আউট আইবল ডেভিয়েশন, থার্ড নার্ভ পসিটিভ থাকে। সো সোয়ালোইং অ্যাসেসমেন্টটা করব। অনেক সময় হর্নার সিনড্রোম থাকে, যে পার্শিয়াল ডোসিস সাথে হচ্ছে পিউপিলটা কনস্ট্রিক্টেড মায়োসিস, এটা আছে কিনা। অনেক সময় ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া থাকে, এটা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস নামে একটা ট্রাক্ট আছে, যেটা 3 এর সাথে অপোজিট 6 ক্রেনিয়াল নার্ভের কানেকশন। সো আমরা যখন হরাইজন্টাল আই মুভমেন্ট করি, যদি এমএলএফ ইনভলভ থাকে কোনো একটা পাশে, দেখা যাচ্ছে যে সেই পাশের চোখে হুম আমরা অ্যাবডাকশন করতে ব্যর্থ। সো এই তখন এটাকে ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া বলে। সো আমরা সবসময় এই 3, 4, 6টা একটু চেক করব। আমরা 7th ক্রেনিয়াল নার্ভটা একটু চেক করবো, একটু জিহ্বা বের করে দেখবো যে 12th ক্রেনিয়াল নার্ভ ইনভলভ আছে কিনা। এবং সুযোগ হয়ে ভিজুয়াল ফিল্ডটা এক্সামিনেশন, বিকজ দেখা যায় সাধারণত স্ট্রোকে পেশেন্টের হোমোনাইমাস হেমিয়ানোপিয়া থাকে, যে একই সাথে দুও পাশে দুও চোখের সেম ফিল্ড অফ ভিশন এফেক্টেড। সো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া থাকতে পারে। পেশেন্টের মোটর এক্সামিনেশনে অবশ্যই আমরা বাল, টোন, পাওয়ার, পেশেন্টের ডিপ টেন্ডন রিফ্লেক্স, কোনো ক্লোনাস আছে কিনা, পেশেন্টের গেইটটা কিরকম, এগুলো আমরা একটু চেক করবো। কোঅর্ডিনেশনটা আমরা একটু চেক করে দেবো। এবং সেন্সরি এক্সামিনেশন ইউজুয়ালি আমরা যেগুলো দেখি, যে পেশেন্টের ফাইন টাচ, গ্রুপ টাচ, এগুলোতে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, তারপর পোস্টেরিয়র কলামের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, স্পেশালি জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, এগুলো তখন আমরা একটু দেখে নিই। এবং ওভারঅল পেশেন্টের স্পাইনাল কোনো ডিফর্মিটি আছে কিনা, গেইট ডিফর্মিটি আছে কিনা, এগুলো আমরা চেক করবো। সো আমরা জেনারেল এক্সামিনেশনে একটা স্ট্রোকের পেশেন্টের কি দেখবো, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা ওভারঅল স্কিন কন্ডিশনটা একটু দেখে নিই, চোখের চারপাশে কোনো জ্যানথালাজমা আছে কিনা, দ্যাট উইল ইন্ডিকেট দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারলিপিড।
কোন রকমের র্যাশ আছে কিনা বডি, ভাস্কুলাইটিস আছে কিনা, স্প্লিন্টার হেমোরেজ আছে কিনা। বিকজ অনেক সময় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ব্যাকগ্রাউন্ডে ওখান থেকে এম্বোলিজম, ইনফেক্টিভ এম্বোলিজম গুলো ডিসলজ হয়ে অনেক সময় stroke হতে পারে। পেশেন্টের কোনো হ্যান্ড বা কোনো ফিঙ্গার টুজ এ কালার চেঞ্জ আছে, অনেক সময় দেখা যায় লিম্ব ইসকেমিয়া, ডিপ ভেন থ্রম্বোসিস এরকম হতে পারে। প্রেশার সোর আছে কিনা অ্যাজ এ কমপ্লিকেশন অফ স্ট্রোক, এগুলো একটু আমরা দেখে নেব। এবং আই এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডোস্কোপি এক্সামিনেশন উইচ ইজ আ পার্ট অফ ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। আমরা সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ যখন এক্সামিনেশন করি, আমরা অবশ্যই ভিজুয়াল অ্যাকুইটি দেখি, হ্যাঁ, নিয়ার ভিশন, ডিস্টেন্ট ভিশনে পেশেন্ট কেমন দেখতে পারে। আমরা পেশেন্টের কালার ভিশন দেখি, আমরা পেশেন্টের লাইট রিফ্লেক্স দেখি, হ্যাঁ। এর পাশাপাশি আমাদের কিন্তু পেশেন্টের এই যে ফান্ডোস্কোপটা এক্সামিনেশন দেখে পেশেন্টের কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথিক চেঞ্জ আছে কিনা, লাইক ডট অ্যান্ড ব্লট হেমোরেজ আছে কিনা, হ্যাঁ, কোন রকমের হচ্ছে কটন বুল এক্সুডেট আছে কিনা, নিওভাস্কুলারাইজেশনের কোনো ফিচার আছে কিনা, এগুলো আমরা একটু চেক করি। আবার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির কোনো ফিচার আছে কিনা, লাইক সিলভার ওয়ারিং, আর্টারিওভেনাস নিপিং, হ্যাঁ, প্লেইং শেপ হেমোরেজ বা প্যাপিলিডিমা, এগুলো আছে কিনা। অনেক সময় দেখা যায় কোলেস্ট্রল এম্বোলিজমও দেখা যায়। তো এই যে ফিচার গুলো, অনেক সময় সাব অ্যারাকুলার হেমোরেজ, সাব হাইলয়েড হেমোরেজ পাওয়া যায় আইয়ে, ওই জিনিসগুলো একটু আমরা চেক করি। কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে আমরা অবশ্যই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ব্লাড প্রেশার, ক্যারোটিড ব্লুইড, হার্টে কোনো স্পেশাল মারমার আছে কিনা এগুলো একটু দেখবো। পেরিফেরাল পালস চেক করতে পারলে আরো ভালো, বিকজ এথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে কিনা অল ওভার বডিতে। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সায়েন্স অফ পালমোনারি এডেমা বা অক্সিজেন স্যাচুরেশনটা কিরকম, আর পেশেন্টের মানে লাংস কন্ডিশনটা কিরকম জাস্ট দেখে নাও। অ্যাবডোমেনে কোনো পালপেবল মানে অর্গানোমেগালি আছে কিনা, হ্যাঁ, যেমন ধরেন যে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, বা হচ্ছে আমাদের যে যে সকল মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো আছে, সেখানেও কিন্তু অনেক সময় হাইপার কোয়াগুলেবল স্টেট হয়ে স্ট্রোক হতে পারে। সো আমাদের ওগুলো একটু চেক করে নিতে হবে। প্লাস পালপেবল ব্লাডার, অনেক সময় দেখা যায় স্পাইনাল কর্ডে যদি লেশন, তখন কিন্তু অনেক সময় ইউরিনারি রিটেনশন হতে পারে। সেই জন্য ব্লাডারটা একটু পালপেট করে দেখা, এবং আদার লোকোমোটর সিস্টেম গুলো একটু চেক। এবং একটা র্যাপিড অ্যাসেসমেন্ট আছে স্ট্রোকের পেশেন্টে, যেটাকে বলা হয় NIHSS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ স্ট্রোক স্কোরিং, একটা স্কেল আছে। তো এই স্কেলটা দিয়ে পেশেন্টের স্ট্রোকটা কতটুকু প্রফাউন্ড সেটা আমরা দেখতে পাই। এখানে আমরা প্রথমেই যে কোনো স্ট্রোকের পেশেন্ট একটু সুগারটা চেক করে নিব, যে হাইপোগ্লাইসেমিয়া ক্যান মিমিক স্ট্রোক। এটা অনেক সময় দেখা যায় স্ট্রোকের মতো প্রেজেন্ট করে, হ্যাঁ, পেশেন্টের ইউনিল্যাটারাল ধরেন ফেশিয়াল ডেভিয়েশন, উইকনেস, আনকনসিয়াসনেস এগুলো চলে আসতে পারে। সো আমরা সবসময় যে কোনো পেশেন্ট সাসপেক্টেড স্ট্রোক, উইল চেক দ্য গ্লুকোজ লেভেল, দেন উইল চেক দ্য ব্লাড প্রেশার। এরপরে আমরা একদম একটা নর্মাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো দেখি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ স্কোরিং স্ট্রোক স্কেলে এটাই দেখে। যেমন আমরা একদম শুরুতে পেশেন্টের হায়ার সাইকিক ফাংশন এক্সামিনেশন করি, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস কিরকম, ওরিয়েন্টেশন রিগার্ডিং মান্থ, এজ, পার্সন, এটা কিরকম, কমান্ড কতটুকু ফলো করে, বলতে হবে যে আপনি চোখ বন্ধ করেন, আমার হাতটা ধরে চাপ দেন। এই ফলোইং কমান্ড ইজ অলসো আ হায়ার সাইকিক ফাংশন। এরপরে আমাদের ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনে চলে আসতে হবে, যে পেশেন্টের আই মুভমেন্ট গুলো দেখতে হবে, হরিজন্টাল আই মুভমেন্ট, ভার্টিক্যাল আই মুভমেন্ট কিরকম আছে, এগুলো একটু আমাদেরকে চেক করে ফেলতে হবে, হ্যাঁ, যে কোনো রকমের গেজ পলসি আছে কিনা। তারপরে আমাদের ভিজুয়াল ফিল্ডটা দেখে, আমরা সবাই কনফ্রন্টেশন টেস্ট কিন্তু করি আমাদের ইন্টার্নির সময়, আমাদের ফাইনাল প্রফের সময় কিন্তু আমরা শিখেছি হাউ টু ডু কনফ্রন্টেশন টেস্ট। কনফ্রন্টেশন টেস্ট দেখে কিন্তু আমরা ভিজুয়াল ফিল্ডটা চেক করি, পেশেন্টের কোনো হেমিয়ানোপি আছে কিনা, হোমোনাইমাস হেমিয়ানোপি আছে কিনা, বা পেশেন্ট কমপ্লিটলি ব্লাইন্ড কিনা। তার মানে ভিজুয়াল ফিল্ডটা আমরা চেক করবো, ইজ আ পার্ট অফ সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। এরপরে আমরা অবশ্যই সেভেন্থ ক্রেনিয়াল নার্ভটা দেখবো, যে কোনো ফেসিয়াল ডেভিয়েশন আছে কিনা, ফেসিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা। নেক্সট আমরা যেটা দেখবো মোটর, আপার লিম লোয়ার লিম্বের মোটর ফাংশন, মোটর পাওয়ার। যে পেশেন্টকে বলবো হাত জাগান, সে হাত ঠিক মতো জাগাতে পারে কিনা, বা হাত জাগালে হাতটা পড়ে যায় কিনা, বা একদমই পেশেন্ট কোনো মুভমেন্ট করতে পারে কি পারে না। সো মোটর ড্রিফট আছে কিনা, রাইট আর্ম লেফট আর্ম আলাদা আলাদা করে দেখবো, রাইট লেগ লেফট লেগ আলাদা আলাদা করে দেখবো, হ্যাঁ। এবং এটার উপরে স্কোরিং আছে। আবার পেশেন্টের একটু আমরা সেরেবেলার এক্সামিনেশনটা করে দেখবো, যে ফিঙ্গার নোজ টেস্ট বা হিল শিন টেস্ট, এটাতে পেশেন্ট কতটুকু কমফোর্টেবল। তার মানে পেশেন্টের সেরেবেলার ফাংশনটা কিরকম আমরা একটু চেক করে দেবো।
পেশেন্ট সেন্সরিটা আমরা দেখবো, ফাইন টাচ, ক্লোজ টাচ, এগুলো কিন্তু আমরা দেখে নেবো। এর পরপরই তিনটা জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে পেশেন্টের কোনো ডিসআর্থ্রি আছে কিনা, পেশেন্টের স্পিচটা কিরকম, ল্যাঙ্গুয়েজ কিরকম, কোনো ডিসফেসিয়া আছে কিনা, ব্যাফেসিয়া আছে কিনা, আর সেন্সরি ইন অ্যাটেনশন আছে কিনা, হেমি নেগলেক্ট যেটাকে বলে। ইন অ্যাটেনশনটা সাধারণত দেখা যায় যেসব পেশেন্টের নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে স্ট্রোক থাকে। নন ডমিনেন্ট, যেমন আমরা সবাই ম্যাক্সিমাম রাইট হ্যান্ডেড, তার মানে আমাদের ডমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ারে যদি স্ট্রোক হয় পেশেন্টের অ্যাফাসিয়া, কারণ আমাদের স্পিচ এরিয়াগুলোতে থাকে ডমিনেন্ট হেমিস্ফিয়ার। আর নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি কোনো লেশন হয়, যেমন একটা লেফট সাইডেড হেমিপ্যারেসিসের পেশেন্ট যার লেফট সাইডে স্ট্রোক হয়েছে, তার আসলে ব্রেনের ইনভলভমেন্টটা কিন্তু রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারে যখন ইনভলভমেন্ট হয়, দ্যাট ইজ অ্যাকচুয়াল নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার, তখন পেশেন্টের এরকম সেন্সরি ইন অ্যাটেনশন থাকে। তার মানে আপনি যখন পেশেন্টকে একই সাথে দুই পাশে সেন্সরি স্টিমুলাস দিবেন, সে লেফট সাইডটাকে পুরো নেগলেক্ট করে, দেয়ার উইল বি হেমি নেগলেক্ট। এটাকে বলে সেন্সরি ইন অ্যাটেনশন। তো এটা আমরা একটু চেক করবো, আমরা পেশেন্টের কোনো ডিজার্থ্রিয়া আছে কিনা। ডিজার্থ্রিয়া মানে হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকের একটা ফিচার। 9, 10, 11, 12, 7 এগুলো যখন ইনভলভ হয়, তখন ডিজার্থ্রিয়া নিয়ে পেশেন্ট আসতে পারে, যে পেশেন্টের কথা বলতে সমস্যা, আর্টিকুলেশনের প্রবলেম। আর যখন পেশেন্ট কোনো কিছু বুঝবেই না, টোটালি অ্যাফেসিক থাকবে, অথবা পেশেন্টের মোটর অ্যাফাসিয়া, সেন্সরি অ্যাফাসিয়া, অথবা গ্লোবাল অ্যাফাসিয়া, এগুলো সাধারণত কর্টিক্যাল স্ট্রোকে হয়ে থাকে, স্পেশালি ডমিনেন্ট হেমিস্ফিয়ার যখন ইনভলভ হয়। তো স্কোরটা খুব ইন্টারেস্টিং, এবং স্কোরটা আমরা সবাই মোটামুটি দেখতে পারি। এটা ফুল 0 থেকে 42 পর্যন্ত স্কোরিং আছে। যদি কারো স্কোর 0 to 5 এর ভিতরে থাকে, তার মানে বুঝতে হবে যে পেশেন্টের স্ট্রোকটা মাইল্ড স্ট্রোক। এবং মাইল্ড স্ট্রোকটা বোঝার আরেকটা আমাদের ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, মাইল্ড স্ট্রোকে সাধারণত আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট চাইলে প্রেসক্রাইব করতে পারি। যদি 5 থেকে 15-এর ভিতরে স্কোরটা চলে আসে, তাহলে এটা মডারেট টাইপ অফ স্ট্রোক। আর যদি স্কোরটা 16-র উপরে চলে যায়, তাহলে কিন্তু এটা সিভিয়ার টাইপ অফ স্ট্রোক। অনেক সময় যদি একটু টাফ কোশ্চেন করতে চায়, অনেক সময় দেখা যায় যে এরকম এনআইএইচএস এর স্কোরের ভ্যালু দিয়েও বলতে পারে যে স্ট্রোকটা কতটুকু মানে প্রোফাউন্ড, এটা কি মাইল্ড নাকি মডারেট নাকি সিভিয়ার। সো সিভিয়ার যদি এনআইএইচএস এর স্কোর থাকে, তার মানে এটার আউটকাম কিন্তু ভালো। সো যখনই আমাদের কাছে কোনো একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে, আমাদের ফার্স্ট যে ইনভেস্টিগেশন, দ্যাট শুড বি আ সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। এর পাশাপাশি আমরা বেসিক কিছু ইনভেস্টিগেশন আমরা করে ফেলতে পারি। সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন করার পাশাপাশি যদি অনেক সময় আমরা, যদি আমাদের ভালো সাপোর্ট থাকে, আমরা অনেক সময় এমআরআই করতে পারি। হ্যাঁ, কারণ এমআরআইটা আর্লি ইসকেমিক স্ট্রোকে বেশ ভালো সেন্সিটিভিটি। এমআরআই এর ভিতরে দুইটা সিকোয়েন্স আমরা অ্যাটলিস্ট করার চেষ্টা করবো, যেটাকে এমআরআই স্ক্রিনিং বলে। একটা হচ্ছে ডিডাব্লিউআই, ডিফিউশন ওয়েটেড ইমেজ, আর একটা হচ্ছে টি2 ফ্লেয়ার। তো ডিডাব্লিউআই তে সাধারণত আর্লিয়েস্ট একদম আধা ঘন্টার ভিতরেই সব রকমের সিমটম গুলো চলে আসে। হ্যাঁ, ডিফিউশন রেস্ট্রিকশন দেখা যায়। তার মানে আপনি এমআরআই ডিডাব্লিউআই তে যদি কোনো স্ট্রোক পান, তার মানে এটা অ্যাকিউট স্ট্রোক। এটা রিসেন্টলি হয়েছে, এবং ইভেন আধা ঘন্টার ভিতরে এই ডিডাব্লিউআই তে স্ট্রোকটা চলে আসে। সো সিটি স্ক্যানটা করার কারণ হচ্ছে, আমাদের তো ম্যাক্সিমাম রিসোর্সটা লো রিসোর্স, এবং অ্যাটলিস্ট হেমোরেজিক স্ট্রোকটা আপনি এক্সক্লুড করতে পারছেন। তারপরে আপনি যদি সাইন সিমটম দেখে ইসকেমিক লাইনে ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারছেন। আর যদি এমআরআই করার সুযোগ থাকে, তাহলে এমআরআই ডিডাব্লিউআই টি2 ফ্লেয়ার করে আপনি কিন্তু ইসকেমিয়াটাকে এক্সক্লুড করতে পারেন, এবং সাথে যদি ফুল এমআরআই করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি হেমোরেজটাকে এক্সক্লুড করতে পারবেন। কারণ যদি হেমোরেজ থাকে, সাধারণত দেখা যায় টি ওয়ানে হাইপার ইন্টেন্সলেশন থাকে, এবং টি2তেও হাইপার ইন্টেন্সলেশন। যদি স্কেমিয়া হয়, সেক্ষেত্রে টি1-এ হাইপো ইন্টেন্সলেশন থাকে, আর টি2-তে থাকে হাইপার ইন্টেন্সলেশন। এবং এর পাশাপাশি আরো অনেক সিকোয়েন্স আছে, যেমন এডিসি ম্যাপিং, হ্যাঁ, জিআরই, এগুলো করা যেতে পারে। তো অ্যাটলিস্ট আমাদের লো রিসোর্স সেটিং এ আমরা প্রথমে সিটি স্ক্যানটা করে ফেলবো। যদি সুযোগ থাকে, যদি আপনি মনে করেন যে না, পেশেন্টকে আমি থ্রম্বোলাইসিস করবো, যে পেশেন্টের একদম আর্লিয়েস্ট প্রেজেন্টেশন, পেশেন্ট পার্টি এসে বলতেছে যে জাস্ট 2 ঘন্টা হয়েছে সে স্ট্রোক করেছে, সেক্ষেত্রে আপনি টাইমটা, যদি আপনি মানে অনেক সময় ওয়েক আপ স্ট্রোক থাকে, যে সে ঘুম থেকে উঠে দেখে যে তার স্ট্রোক হয়েছে, তো আপনার যদি থ্রম্বোলাইসিসের কোনো মানে প্ল্যান থাকে, তাহলে আপনি এমআরআই ডিডাব্লিউআই এবং টি2 ফ্লেয়ারটা করবেন। সাধারণত ডিডাব্লিউআই তে যদি লেশনটা চলে আসে, এবং টি2 ফ্লেয়ারে যদি কোনো লেশন না দেখা যায়, এর মানে হচ্ছে দ্যার ইজ আ মিসম্যাচ বিটুইন টিডাব্লিউআই এন্ড টি2 ফ্লেয়ার। তার মানে এই পেশেন্টটা হচ্ছে কম্প্যাটিবল ফর আইভি থ্রম্বোলাইসিস।
এভাবে কিন্তু আমরা ডিডাব্লিউ এবং টি টু ফ্লেয়ার, যখন টি টু ফ্লেয়ারে হাইপার ইন্টেন্স লেশন চলে আসে, এর মানে হচ্ছে পেশেন্টের স্ট্রোকের এইজ অলরেডি মোর দ্যান 6 আওয়ার্স। তো এখানে আমার আর থ্রম্বোলাইসিস করার কোনো সুযোগ নেই, হয়তো আমি মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে পারি চাইলে। সো এই জন্য আমরা অনেক সময় ডিডাব্লিউআই এবং টি টু ফ্লেয়ারটা আমরা করে থাকি, জাস্ট টু নো আর্লি ইসকেমিক চেঞ্জ। এছাড়া ভাস্কুলার ইমেজিং এর ভিতরে যে পেশেন্টের কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে কিনা তার ব্লাড ভেসেলস অফ দ্য ব্রেইনে, সেজন্য আমরা অনেক সময় ক্যারোটিড ডুপ্লেক্স করি, সিটি এনজিওগ্রাম করি, এমআর এনজিওগ্রাম করি, এগুলো করা যেতে পারে। পেশেন্টের কিডনিতে প্রবলেম থাকলে সাধারণত আমরা এমআর এনজিওগ্রামটা সাজেস্ট করি। এবং ওভারঅল ব্লাড টেস্ট গুলো আমরা করে ফেলবো একদম বেসিক যে জিনিসগুলো দেখার জন্য, লিপিড প্রোফাইল, হ্যাঁ, তারপর HbA1c, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, একটু আমরা সিবিসি উইথ পিবিএফ এগুলো একটু আমরা দেখে নেবো, সিআরপি, ইউরিনারি, একদম বেসিক ব্লাড টেস্ট গুলো আমরা করি। সো হোয়াট ইজ দ্য স্ট্রোক অ্যাকচুয়ালি? স্ট্রোক হচ্ছে একটা ফোকাল অ্যাকিউট একটা ব্রেইন ডিসফাংশন ডিউ টু ভাস্কুলার ডিজিজ। স্ট্রোকটা সবসময় ভাস্কুলার অরিজিন, এবং এটা এবং ভেনাস হয় লেস দেন 1%, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আর্টারিয়াল স্ট্রোকের ভিতরে ম্যাক্সিমাম যেটা থাকে ইনফার্ট, 85% হচ্ছে আমার ইনফার্কশনের জন্য, তার মানে ইস্কেমিয়ার জন্য, আর মাত্র 15% হচ্ছে ডিউ টু হ্যামোরেজ। এবং ইনফার্ক্টের ভিতরে অ্যান্টেরিয়র সার্কুলেশন ইনফার্ক্ট হতে পারে, তার মানে আমার এন্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, এইসব রিজিয়ন গুলো ব্রেনের যে জায়গাগুলোকে সাপ্লাই দেয় সেখানে আমার স্ট্রোক হতে পারে। আর পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক মানে হচ্ছে আমার ভার্টেব্রো ব্যাসিলার সার্কুলেশন, মানে আমার ভার্টেব্রাল আর্টারি থেকে ব্যাসিলার আর্টারি, সেখান থেকে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই জায়গাগুলো যে ব্রেনের যে এরিয়াগুলোকে সাপ্লাই দেয়, স্পেশালি ব্রেন স্টেম অ্যান্ড দ্য থ্যালামাস অ্যান্ড দ্য অক্সিপিটাল লোব, এখানে যদি স্ট্রোক হয় সেগুলোকে আমরা বলি পোস্টেরিয়র সার্কুলেশন। তো সবচেয়ে বেশি হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশনের ভিতরে আবার পার্শিয়াল যে অ্যান্টেরিয়র সার্কুলেশন, তার মানে হচ্ছে এমসিএ বা এসি এর কোন একটা ব্রাঞ্চ গিয়েছে, এই সার্কুলেশন স্ট্রোক গুলো একটু বেশি হয়। অনেক সময় আমরা অনেক ল্যাকুনার স্ট্রোক পাই, ছোট ছোট স্ট্রোক, ইন্টারনাল ক্যাপসুল, ভ্যাসাল গ্যাংলিয়া, এই রিজিয়ন গুলোতে ডিউ টু থ্রোম্বোসিস, হ্যাঁ, অথবা ভেসেল ডিজিজ, এরকম আমরা অনেক ম্যানিফেস্টেশন পাই। তো ইউজুয়ালি বলা হয় যে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক গুলোর মেইন সোর্স হচ্ছে এম্বোলিজম, কার্ডিয়াক এম্বোলিজম, অথবা মেজর ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়ে সেখান থেকে প্ল্যাক ডিসরাপ্ট করে ডিসলজ হয়ে এম্বোলিজম। আর ল্যাকুনার এবং পোস্টেরিয়র সার্কুলেশনের মেইন কারণ হচ্ছে থ্রম্বোসিস, মেইন কারণটা হচ্ছে থ্রম্বোসিস। আবার যদি হেমোরেজিক স্ট্রোক চিন্তা করি, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হচ্ছে একটু বেশি হয়, আর সাবআরাকান হেমোরেজ হচ্ছে অ্যারাউন্ড 5%। এগুলো সাধারণত এরকম রাপচার অফ অ্যানিউরিজম, রাপচার অফ আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, বা স্মল ভেসেল ডিজিজ, এগুলোর জন্য অনেক সময় হয়ে থাকে। কিছু কিছু স্ট্রোক কিন্তু ভেনাস স্ট্রোক, যেগুলো এরকম স্পেসিফিক আর্টারিয়াল টেরিটরি মেনটেন করে না। আমরা সবাই জানি যে ব্রেইনের এন্টেরিয়র সেরেব্রাল আর্টারি কোথায় সার্কুলেশন দেয়, সামনের অংশটা, মিডল সেরেব্রাল আর্টারি সাধারণত টেম্পোরো প্যারাইটাল রিজিয়নটা দেয়, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাধারণত অক্সিপিটাল এরিয়া, ব্রেইন স্টেম, থ্যালামাস, এই জায়গাগুলোকে সাপ্লাই দেয়। সো যখন কোনো একটা স্ট্রোক এরকম ডেফিনিট আর্টারিয়াল টেরিটরি মেনটেন করবে না, সেগুলো সাধারণত ভেনাস স্ট্রোক। এবং ভেনাস স্ট্রোক গুলো আমাকে একত্রে আমরা যেটাকে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস বলি, যে ভেনাস সিস্টেমের ভিতরে থ্রম্বোসিস হয়ে এই স্ট্রোক গুলো হয়ে থাকে। ইউজুয়ালি ফিমেল প্রিডমিনেন্ট, ডিহাইড্রেশন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা হাইপার কোয়াগুলেবল স্টেট যখন ডেভেলপ করে, ওই সময় ভেনাস স্ট্রোকটা হতে পারে। তো এগুলো মোটামুটি আমরা সবাই জানি। আমরা যদি একটু সার্কেল অফ উইলিসটা দেখি, হ্যাঁ, সার্কেল অফ উইলিসটা একটু ভালো করে দেখতে হবে আমাদেরকে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। সার্কেল অফ উইলিস এর খেয়াল করেন যে আমাদের দুইটা ভার্টেব্রাল আর্টারি মিলে একটা বেসেলার আর্টারি হচ্ছে, এবং সেটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে কনভার্ট হচ্ছে। এই জায়গাটাকে বলা হয় পোস্টেরিয়র সার্কুলেশন। এখানে ব্রেইনের অক্সিপিটাল লোবস, থ্যালামাস, ব্রেইন স্টেম, এগুলো সব সাপ্লাই দেয় ফ্রম দিস স্টেজ। আর সামনের দিকে এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সামনের দিকে যে চলে যাচ্ছে অ্যাজ এ ফর্ম অফ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এবং এটার মাঝখানে একটা অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আছে, এটা আমাদের অ্যান্টেরিয়র সার্কুলেশন। আর এই যে এমসিএ দেখেন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ল্যাটারালি দুই পাশে চলে যাচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, এবং এগুলো হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি পারফোরেটিং ব্রাঞ্চ। এইসব জায়গায় ছোট ছোট স্ট্রোক হলে সেগুলোকে আমরা সাধারণত ল্যাকুনার স্ট্রোক বলে থাকি। সো এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে যে ব্রেইনের কোন অংশগুলো অ্যান্টেরিয়র সার্কুলেশন দিয়ে প্রোভাইড হয়, একদম সুপিরিয়র পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার অ্যালং উইথ দ্য ইন্টারসেরেব্রাল স্পেস, এবং ফ্রন্টাল প্যারাইটাল এবং টেম্পোরালের
কিছু পার্ট এরকম মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে ইনভলভ, আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে যে অক্সিপিটাল লোব, ইনফেরিয়র টেম্পোরাল লোব, তারপর সেরেবেলাম, তারপর ব্রেন স্টেম, এগুলো কিন্তু সব পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের পার্ট। তো আমাদের কাছে একটা স্ট্রোকের পেশেন্ট সাধারণত প্রেজেন্টেশনটা কি নিয়ে আসবে আমরা একটু আগে বলেছি যে আচ্ছা, ইনভেস্টিগেশনের ভিতর আমরা অনেক সময় সাবারাকারেন্ট হ্যামারেজ সাসপেক্ট করলে লাম্বার পাংচার করি, এবং অবশ্যই আমরা কার্ডিয়াক ইনভেস্টিগেশন গুলো কিন্তু করব যদি চিন্তা করি যে না পেশেন্টের কার্ডিও এম্বোলিক স্ট্রোক হতে পারে। স্পেশাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের কিন্তু মেইন কারণই হচ্ছে এম্বোলিজম। সেক্ষেত্রে আমরা 12 লিড ইসিজি, হ্যাঁ, প্লাস অনেক সময় হলটার মনিটরিং করে থাকি, অনেক সময় আমরা ইকোকার্ডিওগ্রাম করতে দেই, হ্যাঁ। তো এগুলো আমরা দিব। সো হোয়াট আর দ্য প্রেজেন্টিং প্রবলেম? যে পেশেন্টের উইকনেস থাকবে, উইকনেসটা থাকবে একটা ইউনিল্যাটারাল ফেস, ইউনিল্যাটারাল লেগ উইকনেস। অনেক সময় শুধু মনো প্যারাসিসও থাকতে পারে, শুধু ফেস, শুধু আর্ম বা শুধু লেগ ইনভলভ থাকতে পারে, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কোয়াড্রি প্যারাসিসও থাকতে পারে। পেশেন্টের ব্রেন স্টেম স্ট্রোক যদি হয় সেক্ষেত্রে অনেক সময় ক্রেনিয়াল নার্ভে উইকনেস থাকতে পারে, হ্যাঁ, ফেসিয়াল ডেভিয়েশন টেভিয়েশন এগুলো থাকতে পারে। সো আমাদের উইকনেসের প্যাটার্নটা বুঝতে হবে। যদি শুধু ফেস ইনভলভ হয় এবং ফেসের ভিতরে শুধু লোয়ার ফেসটা যদি ইনভলভ হয়, দ্যাট ইজ আপার মোটর টাইপ অফ ইনভলভমেন্ট। আর যদি ফেস, আর্ম, লেগ এগুলো একসাথে ইনভলভ হয়, সাধারণত বোঝা যাবে যেটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি মানে ইনভলভমেন্ট আছে। অ্যান্টেরিয়র সেরেব্রাল সার্কুলেশনে সাধারণত দেখা যায় যে লেগ ইজ মোর ইনভলভড, বিকজ আমরা যদি হোমানকুলাসটা চিন্তা করি, আমাদের এই ব্রেইনের সামনের অংশটা লেগকে রিপ্রেজেন্ট করে, এরপর আস্তে আস্তে ট্রাঙ্ক, তারপরে ফেস, তারপরে হ্যান্ড। এই জন্য মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোক গুলোতে সাধারণত লেগ ইজ লেস ইনভলভড, হ্যান্ড অ্যান্ড ট্রাঙ্ক ইজ মোর ইনভলভ। আর অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি গুলোতে সাধারণত দেখা যায় লেগ ইজ মোর ইনভলভড, হ্যাঁ। সো এরকম আমাদের উইকনেসের প্যাটার্নটা দেখে কিন্তু আমরা অনেক সময় সাইট অফ লেশন বলতে পারি। স্পিচ ডিস্টারবেন্স ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। ডিসফেশিয়া, এটা একটা আমাদের ব্রেইনের ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভমেন্টকে ইন্ডিকেট করে, কর্টিক্যাল স্ট্রোক গুলোতে থাকে। সাধারণত দেখা যায় যে পেশেন্ট মোটর ডিসফেশিয়া থাকতে পারে, সেন্সরি ডিসফেশিয়া থাকতে পারে। এমসিএ স্ট্রোক গুলোতে সাধারণত এরকম ডিসফেশিয়া থাকে, হ্যাঁ। অনেক সময় পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক থাকলে পেশেন্টের ডিসআর্থ্রিয়া থাকতে পারে, পেশেন্টের ভিজুয়াল ডেফিসিট থাকতে পারে, পেশেন্ট একটা পাশের কোনো কিছু দেখছেন, হ্যাঁ, দুইটা চোখ তার একই ফিল্ড অফ ভিশনে কিছু দেখছেন, যেটাকে আমরা বলি হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। সো এই যে যত রকমের স্ট্রোক গুলো আছে সবগুলোতেই মোটামুটি হোমোনাইমাস হেমিয়ানোপিয়া থাকতে পারে। অনেক সময় পেশেন্টের কর্টিক্যাল ব্লাইন্ডনেস থাকে। কর্টিক্যাল ব্লাইন্ডনেস হচ্ছে যখন বাইলেটারাল অক্সিপিটাল লোব ইনভলভমেন্ট হয়, তখন পেশেন্টের এরকম পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক সাধারণত এরকম হয়ে থাকে যে পেশেন্টের এরকম কি দেখা যায় যে সে চোখে দেখে না, বা সে ডিনাই করে যে সে চোখে দেখে না। কারণ কি? কারণ কর্টিক্যাল ব্লাইন্ডনেসে একটা ছোট্ট এরিয়া ম্যাকুলা, আমাদের আইয়ের যে ম্যাকুলা, সেটা স্পেয়ার হয়, বিকজ ম্যাকুলা ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি, আর পোস্টার সার্কুলেশনটা বাকি অক্সিপিটাল লোবকে সাপ্লাই দেয়। এই জন্য দেখা যায় যে পেশেন্ট এরকম ঝাপসা দেখে, বা সে যে চোখে দেখে না সেই জিনিসটা সে ডিনাই করে, বা সে বানিয়ে বানিয়ে বলে সেগুলো দেখছে, কনফ্যাবুলেট। এগুলো সাধারণত এই কর্টিক্যাল ব্লাইন্ডনেস এর একটা পার্ট। অনেক সময় অপথ্যালমিক আর্টারি থ্রম্বাস হয়ে পেশেন্ট একদম ব্লাইন্ডও হয়ে যেতে পারে। বা অনেক সময় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের পেশেন্ট গুলো এরকম বলে যে একটা কার্টেইনের মতো একটা জিনিস আমার চোখের সামনে পড়ে গেল, কিছুক্ষণ পর আবার সে ভালো হয়ে গেছে, অ্যামারোসিস ফিউগাস যেটাকে বলে। সো পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ভিজুয়াল ডেফিসিট, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ভিজিও স্পেশাল ডিসফাংশন অ্যান্ড অ্যাটাক্সিয়া। যদি সেরেবেলাম ইনভলভ হয় পেশেন্টের কিন্তু এরকম ডিপ্লোপিয়া, ভার্টাইগো, অ্যাটাক্সিয়া এগুলো থাকে। এটা হচ্ছে আমাদের একটা ভেনাস ড্রেইনের যে এরিয়াগুলো, যে আমাদের ভেনাস ড্রেইনটা কোথায় 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 ট্রান্সভার্স সাইনাস থাকে, কোথায় সিগময়েড সাইনাস থাকে। আমরা সবাই জানি যে আমাদের এই ভেনাস সিস্টেমগুলো আলটিমেটলি সিগময়েড সাইনাস হয়ে আলটিমেটলি জুগুলার ভেইনের মাধ্যমে আমাদের হার্টে ড্রেইন করে, হ্যাঁ। সো এই যে ক্যাভার্নাস সাইনাসটা আছে সামনের দিকে, ক্যাভার্নাস সাইনাস কিন্তু পেট্রোসাল সাইনাসের মাধ্যমে গিয়ে সিগময়েড সাইনাসে ড্রেইন করে। আবার সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, এগুলো কিন্তু সবাই এসে একটা সময় গিয়ে ট্রান্সভার্স সাইনাসে ড্রেইন করে, এবং ট্রান্সভার্স সাইনাস থেকে সিগময়েড সাইনাসে ড্রেইন করে, এবং সিগময়েড সাইনাস থেকে পরবর্তীতে ইন্টারনাল জুগুলার ভেইনে চলে যায়। সো এটা একটু জাস্ট জানার জন্য যে আমাদের কোন জায়গায় কোন ভেনাস সিস্টেম থাকে। এই হচ্ছে আমাদের একটা সিটি স্ক্যান এবং একটা এমআরআই ডিডব্লিউআই ফিচার। দেখেন সিটি স্ক্যানে এখানে অ্যাপ্রক্সিমেটলি কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কিন্তু যখন আমি এমআরআই ডিডব্লিউআই করলাম দেখেন এখানে কিন্তু একটা ডিফিউশন রেস্ট্রিকশন দেখা যাচ্ছে, একটা যেটাকে আমরা বলতে পারি একটা হাইপার ইন্টেন্স লেশন এখানে দেখা যাচ্ছে।
এমআরআই তে সাধারণত স্ট্রোক গুলো ডিডাব্লিউআই বা টি টু ফ্লেয়ারে এরকম হাইপার ইন্টেন্স লেশন হিসেবে প্রেজেন্ট করে। তার মানে এটা একটা লেফট সাইডেড এমসিএস স্ট্রোক, কিন্তু এটা কিন্তু সিটি স্ক্যানে দেখা যাচ্ছে। তারপরেও আমরা কেন সিটি স্ক্যানটা করছি ফার্দার, শুরুর দিকে একদম শুরুর টেস্ট কেন সিটি স্ক্যান? বিকজ বাই ডুইং দ্য সিটি স্ক্যান উই ক্যান এক্সক্লুড দ্য ব্যাড টাইপ অফ স্ট্রোক, দ্যাট ইজ হেমোরেজিক স্ট্রোক। অনেক সময় স্ট্রোকের পেশেন্ট কিন্তু সিভিয়ার সাডেন থান্ডার ক্লাব হেডেক নিয়ে আসতে, সাবারাকান হেমোরেজিক ফিচার। অনেক সময় কমপ্লিকেশন হয়ে বড় স্ট্রোকের কমপ্লিকেশন হয়ে সিজার এবং কোমা নিয়েও আসতে পারে। সাধারণত লার্জ ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, লার্জ ব্রেন স্টেম স্ট্রোক গুলো, সাবারাকান হেমোরেজ গুলো কোমা, লেভেল অফ আনকনসিয়াসনেস কমে গিয়ে আমাদের কাছে আসতে পারে। সো হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি? স্ট্রোকের আসলে কি হয় যখন আমাদের ব্রেইনের ব্লাড সার্কুলেশন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা কোনো একটা স্পেসিফিক এরিয়াতে থ্রম্বাস ফর্মেশন হয়, অথবা হেমোরেজ হয়ে ব্রেইনের ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি? তো বলা হয় যে সেরেব্রাল ইনফার্কশন ইউজুয়ালি অকার্স ডিউ টু অ্যাথেরোথ্রম্বোএম্বোলিজম। সোজা কথা, একটা জায়গায় অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে সেখান থেকে থ্রম্বাস ডিসলজ করতে পারে, অথবা কার্ডিয়াক কোনো এম্বোলিজম থেকেও আমার স্ট্রোকটা হতে পারে ফ্রম দ্য হার্ট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাকচুয়াল ফিব্রিলেশন। তাহলে আমাদের এম্বোলিজমটা হতে পারে ফ্রম হার্ট অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ। তো আমাদেরকে ফার্স্টেই স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো একটু দেখে নিতে হবে। কেন স্ট্রোক হতে পারে? কিছু আছে ফিক্সড রিস্ক ফ্যাক্টর, কিছু আছে মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর। সো ফিক্সড বা নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ভিতরে এইজ, এইজ যত বাড়বে স্ট্রোকের কিন্তু রিস্ক বাড়বে। মেল পেশেন্টদের স্ট্রোকের রিস্ক বেশি, বা কারো যদি আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, আগে থেকে কোনো প্রিভিয়াস স্ট্রোকের হিস্ট্রি থাকে, বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার কিন্তু পরবর্তী স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি। জেনেটিক কিছু ভ্যারাইটি আছে, যেমন ক্যাডাসিল, তারপরে সিকল সেল ডিজিজ, এগুলোতে পেশেন্টের স্ট্রোকের প্রবণতা বাড়ে। এইটাতে আমাদের কোনো হাত নেই, বা এগুলোকে আমরা মডিফাইও করতে পারি না। কিন্তু যেই জায়গাটা আমরা মডিফাই করতে পারি, দ্যাট ইজ পেশেন্টস ব্লাড প্রেশার, স্মোকিং, অ্যালকোহলিজম, আনকন্ট্রোল ডায়াবেটিস, এএফ, হাই এলডিএল, সিকেডি, তারপর পেশেন্টের ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেগুলো ভেনাস স্ট্রোকের জন্য দায়ী। তারপরে পলিসাইথেমিয়া, হাইপার কোয়াগুলেবল স্টেট, হাইপার প্রলিফারেটিভ স্টেট, বা ড্রাগ অ্যাবিউজ, যেমন কোকিন, অ্যামফিটামিন, এগুলো যারা খায় তাদের কিন্তু অনেক হেমোরেজিক স্ট্রোকের প্রবণতা বাড়ে। হার্ট ফেলিওর, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই জিনিসগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারি। সো দিজ আর কল্ড মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক। তো এখন আমরা স্ট্রোকের পেশেন্টের ঝামেলাগুলো সাধারণত কোথা থেকে হতে পারে? এএফ থেকে হতে পারে। তারপরে লার্জ আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস, যেমন ক্যারোটিড আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে, ভার্টেব্রাল আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে, সেখান থেকে সমস্যা। তো যখন এরকম অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য একটা সেরেব্রাল আর্টারি অক্লুশন হয়ে যায়, তখন সেখানে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেলে সেখানে গ্লুকোজ অক্সিডেশন বন্ধ হয়ে যায়, নিউট্রিয়েন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায়, একটা সময় গিয়ে নিউরোনাল ডেথ হয়ে যায়। সো আবার ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ কেন হয়? ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ গুলোর কমনেস্ট কারণ হচ্ছে কিন্তু স্মল ভেসেল ডিজিজ। স্মল ভেসেলে ক্রনিক চেঞ্জ হতে 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 হতে, যেমন একটা পেশেন্টের অনেক দিন ধরে হাইপার টেনশন, অনেক দিন ধরে ডায়াবেটিস, অনেক দিন ধরে ক্রনিক কোনো ডিজিজ, তো দেখা যাচ্ছে যে ওই স্মল ভেসেলের ভিতরে এরকম অ্যানিউরিজমাল চেঞ্জ। যেমন হাইপার টেনশনের ক্ষেত্রে সেই অ্যানিউরিজমটাকে বলে শার্কট বোচার্ড অ্যানিউরিজম। ডায়াবেটিস এইসব ক্ষেত্রে হায়ালিনোসিস হয়ে ব্লাড ভেসেল গুলো ফ্র্যাজাইল হয়ে যায়। অনেক সময় ক্রনিক ডিজিজে অ্যামোলয়েড ডিপোজিশন, তো ওখান থেকে কিন্তু রাপচার হয়ে ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ হতে পারে। সেগুলো হচ্ছে বেসিক কারণ, এই রাপচার অফ অ্যানিউরিজম, arteriovenous malformation, small vessel disease. These are the cause of intracerebral hemorrhage. So clinical feature আহ, আমরা অলরেডি জানি যে পেশেন্ট গুলো কিভাবে প্রেজেন্ট করতে পারে। সামটাইমস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা কখন বলবো? যে একটা র্যাপিড ফোকাল নিউরোলজিক্যাল ডিসফাংশন নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, কিন্তু উইদিন 1 আওয়ারের ভিতরে সেটা রিকভার করে গেল, অথবা less than 24 আওয়ারের ভিতরে সেটা ভালো হয়ে গেল, এবং এমআরআই করে আমরা দেখলাম যে পেশেন্টের স্ট্রোকের কোনো রকমের ফিচার, ইমেজিং বেসড কোনো এভিডেন্স আমি পেলাম, তখন আমি এটাকে বলবো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তার মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যদি আপনাকে বলতে হয়, দ্যাট শুড বি এমআরআই নেগেটিভ। এমআরআই তে কোনো রকমের স্পট পাওয়া যাবে, কোনো রকমের হাইপার ইন্টেন্স বা হাইপো ইন্টেন্স লেশন পাওয়া যাবে না। পেশেন্টের পুরোপুরি স্ট্রোকের মতো ম্যানিফেস্টেশন নিয়েই আসবে, উইদিন 1 আওয়ার বা উইদিন 24 আওয়ার ভিতরে পেশেন্ট ভালো হয়ে যাবে টোটালি, এবং এমআরআই তে কোনো ফাইন্ডিং পাওয়া যাবে। ইফ দিস ইজ, দেন উই ক্যান কল ইট ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক।
সো এটা একটা সিটি স্ক্যান। দেখেন সিটি স্ক্যান কেন আমরা প্রথমে করি, জাস্ট টু এক্সক্লুড দ্য হ্যামোরেজ। এটা একটা কর্টিক্যাল হ্যামোরেজ। এখানে কিন্তু একটা বেজাল ক্যাপসুলো গ্যাংলিওনিক রিজিয়ন একটা হ্যামোরেজ হয়েছে, এবং সেই হ্যামোরেজটা আলটিমেটলি ভেন্ট্রিকুলে এক্সটেনশন করেছে। এবং হালকা কিন্তু দেখেন এখানে কিন্তু একটা মিড লাইন শিফটিংও আছে। সো আমরা সিটি স্ক্যানটা এই জন্য সবসময় আগে প্রেফার। সো ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজের কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর আছে আলাদা আলাদা। এটা হচ্ছে স্মল ভেসেল ডিজিজ, যেটা পেশেন্টের লং টার্ম হাইপারটেনশন, ডায়াবেটিস বা এইজিং রিলেটেড প্রবলেমের জন্য হতে পারে। অনেক সময় ওল্ড এজের পেশেন্টের এই যে কর্টিক্যাল হ্যামোরেজিক স্ট্রোক গুলো অ্যামালয়েড এনজিওপ্যাথির জন্য হতে পারে, যে অ্যামালয়েড ডিপোজিশন হয়ে ব্লাড ভেসেল গুলো ফ্র্যাজাইল হয়ে গিয়েছে। অনেক সময় ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি বা কোয়াগুলোপ্যাথির জন্য হতে পারে, লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, ওর উপর সে হ্যামোরেজিক স্ট্রোক করে ফেললো। অথবা পেশেন্টের কোনো থ্রম্বোলাইটিক থেরাপি পাওয়ার পর হ্যামোরেজিক স্ট্রোক করলো, বা থ্রম্বোসাইটোপেনিয়া ছিল, হ্যাঁ, বা কোনো ভ্যাসকুলার ম্যালফরমেশন ছিল, অ্যানিউরিজম ছিল, সেটা রাপচার হয়ে যেতে পারে। অনেক সময় ইয়াং এজে হ্যামোরেজিক স্ট্রোক আসলে কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজ, যেমন কোকেইন, অ্যালকোহলিজম, অ্যামফিটামিন, এগুলো আমাদের মাথায় রাখে। এবং এর পাশাপাশি অ্যাজ এ গুড ডক্টর আমাদের কিন্তু স্ট্রোকের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো একটু মাথায় রাখতে হবে, যে আমি যেটা নিয়ে ডিল করছি সেটা আসলে স্ট্রোক কিনা। কারণ অনেক সময় সিজার, সিনকোপি, মাইগ্রেন, তারপরে ব্রেনের টিউমার, সেপসিস, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, ডিমালিনেটিং যে ডিজিজ গুলো আছে, এগুলো কিন্তু অনেক সময়, বা ভার্টাইগো, ভার্টাইগো কিন্তু পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের একটা ফিচার। আবার এটা সিম্পলি কানের সমস্যার জন্য হতে পারে। সো ইট ক্যান বি a stroke mimic due to labyrinthitis. অনেক সময় ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটম, পেশেন্ট গুলো, ফাংশনাল পেশেন্ট গুলো কিন্তু অনেক সময় স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। সো আমাদের মাথায় এই জন্য এই স্ট্রোক মিমিক বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো রাখতে হবে। হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট এটা স্ট্রোক নাকি স্ট্রোক মিমিক? স্ট্রোকটা সাধারণত সাডেন অনসেট, স্ট্রোক মিমিক গুলো স্লোয়ার অনসেট। স্ট্রোকটা র্যাপিডলি প্রোগ্রেস করে সিভিয়ারলি, সিভিয়ারিটিতে একদম ম্যাক্সিমাম সিভিয়ারিটি অল্প সময়ের ভিতরে চলে যায়। নন স্ট্রোক যেগুলো সেগুলো গ্র্যাজুয়ালি প্রোগ্রেস, এবং সিমটম গুলো স্ট্রোকের সাধারণত নেগেটিভ সিমটম, মানে পেশেন্ট একদম উইকনেস, পেশেন্ট হাত পা নাড়াতে পারবে না, ফেসিয়াল ডেভিয়েশন। আর নন স্ট্রোকে সাধারণত পেশেন্টের পজিটিভ সিমটম, তার মানে কি, পেশেন্টের হাত পাতে টিংলিং, অ্যাবনর্মাল নামনেস সেন্সেশন, অ্যাবনর্মাল মুভমেন্ট, এগুলো থাকে। এবং স্ট্রোকটা সাধারণত হেমিস্ফেরিক প্যাটার্ন, যে হাফ অফ দ্য বডি ইজ ইনভলভ, অথবা একটা সাইডে একটা মাত্র হাত বা একই পাশে হাত পা, এগুলো ইনভলভ থাকে। আর নন স্ট্রোকে মাল্টিপল ইনভলভ, পেশেন্টের ব্যালেন্সের সমস্যা, আবার এদিকে ডেলিরিয়াস, আবার এদিকে মেমোরি প্রবলেম। এবং কনসিয়াসনেস লেভেলটা সাধারণত লস হওয়াটা স্ট্রোকের জন্য আনকমন, বিকজ একটু আগে আমি বললাম কিছু কিছু ক্ষেত্র ছাড়া স্ট্রোকের ম্যাক্সিমাম পেশেন্টেরই কনসিয়াস থাকে। কিন্তু নন স্ট্রোক পেশেন্টে দেখা যায় যে level of consciousness is impaired in most of the cases. If the patient is having seizure, syncope, or any kind of brain tumor, migraine, এগুলোর ক্ষেত্রে কিন্তু, or demyelinating disease, পেশেন্টের level of consciousness কিন্তু impaired। সেই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে। সো আমাদের স্ট্রোকটা কি হতে পারে? মোটামুটি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হিসেবে প্রেজেন্ট করতে পারে, ইসকেমিক হতে পারে, হেমোরেজিক হতে পারে। তো তিন ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আমরা ওইভাবে দেখে দেখে ইনভেস্টিগেশন করবো। প্রথমে একটা সিটি স্ক্যান করব, আমাদের হাতে যদি সামর্থ্য থাকে, আমাদের রিসোর্স যদি ভালো থাকে, তাহলে আমরা এমআরআই, ডিডব্লিউআই এবং টিটু ফ্লেয়ার করে স্ট্রোকের এইজটা আমরা দেখে নিব। তারপরে আমরা সেটা অনুযায়ী ম্যানেজমেন্ট। সো এখানে একটা সুন্দর ছবি আছে, যে কোন জায়গায় স্ট্রোক হলো এবং সেটার ম্যানিফেস্টেশনটা কি। দেখেন সিটি স্ক্যানটা খেয়াল করেন, আমার লেফট সাইডে বিশাল বড় একটা এমসিএইচ এর স্ট্রোক আছে, এবং এটা টোটাল সার্কুলেশন স্ট্রোক বলে, কারণ এসি এমসি সবগুলো ইনভলভ হয়েছে। এই পেশেন্ট গুলো কিন্তু আপনার কাছে হেমিপ্যারেসিস, তারপরে হচ্ছে কর্টিক্যাল যে ফিচার গুলো যেমন অ্যাফাসিয়া, এবং তারপরে যে হেমিসেন্সরি লস, তার মানে কন্ট্রালাটারাল প্যারালাইসিস, কন্ট্রালাটারাল বডিতে সেন্সরি ইম্পেয়ারমেন্ট, এবং তার কিন্তু দেখতেও সমস্যা, তার মানে হোমোনাইমোসেভিয়ানোপিয়া। একটা স্ট্রোকের এই তিনটা ফিচারের সবগুলোই থাকবে ইফ টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন ইজ ইনভলভ। এগুলো সাধারণত মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশনে হয়ে থাকে, বা হার্টের এম্বোলিজম থেকে এসে থাকে। হ্যাঁ, বড় সড়ো স্ট্রোক গুলো সবসময় মনে রাখবেন যে ইদার এম্বোলিজম ক্যান বি আ পসিবিলিটি। তাহলে আমার যদি হায়ার সাইকিক ফাংশন ইনভলভ থাকে, পেশেন্টের হেমিপ্যারেসিস, হেমিসেন্সরি লস থাকে, সাথে যদি ভিজুয়াল প্রবলেম থাকে, সবগুলো ডমিনেন্টই যদি ইনভলভ থাকে, তাহলে এটাকে বলতে হবে টোটাল একটা অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। আর যদি পার্শিয়াল হয়, সেক্ষেত্রে সাধারণত দেখেন ছোট্ট একটা কর্টিক্যাল স্ট্রোক, এই যে ইনসুলার কর্টেক্স এর উপরে, হয়তো পেশেন্ট সিম্পলি অ্যাফাসিক থাকবে, পেশেন্টের কন্ট্রাল্যাটারাল একটু হেমিপ্যারেসিস বা হেমিসেন্সরি লস থাকবে। হ্যাঁ, তিনোটা ফিচারের তিনোটা থাকবে না, যে কোনো দুইটা থাকবে। এক্ষেত্রে পেশেন্ট হয়তো বা কর্টিক্যাল
ওই যে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া পেশেন্টের নাও থাকে। তার মানে এইসব পেশেন্টের গুলো আইসোলেটেড কোনো একটা মোটর সিমটম থাকবে, যে শুধুমাত্র, যেমন এটা যদি আমরা চিন্তা করি, এটা একটা এমসিএ টেরিটরির ভিতরে পড়ছে, তাহলে মিডল সেরেব্রাল আর্টারিতে আমার হ্যান্ড এবং ফেস বেশি ইনভলভ। তার মানে এই পেশেন্টের হচ্ছে শুধুমাত্র লেগ ইনভলভ, আর্ম ইনভলভ হলো বা ফেস ইনভলভ হলো, বা শুধু অ্যাফাসিয়া নিয়ে আসলো, অথবা অ্যাফাসিয়ার সাথে একটু উইকনেস থাকলো কিন্তু কোনো রকমের হোমোনাইমাস হেমিয়ানোপিয়া নেই। তার মানে এগুলো হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। এগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের, সাধারণত মিডল সেরেব্রাল আর্টারি কোন একটা ব্রাঞ্চ যদি অক্লুশন হয় তাহলে এরকম পার্শিয়াল সিমটম গুলো আমরা পেতে পারি। আবার কিছু কিছু স্ট্রোক আছে ছোট ছোট স্ট্রোক, লেস দেন 1.5 সেন্টিমিটার, যে স্ট্রোক গুলো সাধারণত এই বেসাল গ্যাংলিয়া রিজনে হয়ে থাকে, যেগুলোকে আমরা বলি ল্যাকুনার স্ট্রোক। এক্ষেত্রে কিন্তু পেশেন্টের দেখা যায় যে হায়ার সেরেব্রাল ফাংশন একদম ভালো, পেশেন্টের সমস্যা থাকে ইদার মোটর সিমটম অথবা সেন্সরি সিমটম, অথবা দুইটা মিক্সড হয়ে থাকে, কিন্তু কোন রকমের অ্যাফাসিয়া, কোন রকমের হোমোনাইমাস হেমিয়ানোপিয়া এগুলো থাকে না। এগুলোকে বলা হয় ল্যাকুনার স্ট্রোক। এরকম একদম দেখেন যে ব্রাঞ্চটা মানে স্টেম ইনভলভ হয়, এমসিএ বা এসি এর একদম গোড়ার দিকে যখন স্ট্রোক। এই ল্যাকুনার স্ট্রোক দেখতে ছোট, কিন্তু এগুলোর ম্যানিফেস্টেশন কিন্তু আবার খারাপ। এই স্ট্রোকটা দেখেন দেখতে কত ছোট, কিন্তু এই পেশেন্টের এক পাশের হাত পা পুরোটা ইনভলভ হয়ে যায়, এবং পেশেন্টের ডেন্স হেমিপ্যারেসিস থাকে। তার মানে এক সাইডের হাত পায়ের পাওয়ার একদম 2/5 1/5 একদম সিমেট্রিক্যাল প্যাটার্ন ইনভলভ থাকে, কারণ এখানে স্ট্রোকটা একদম প্রক্সিমালি হয়েছে, এবং এসিএ এমসিএ যে জাংশনটা, যেখান থেকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়ে এসিএ এমসিএ হচ্ছে, সেখানেই স্ট্রোকটা হয়েছে। এই জন্য পেশেন্টের মোটর সিমটম বা সেন্সরি সিমটম গুলো অনেক প্রোফাউন্ড থাকে। আর যেহেতু কর্টেক্সে কোনো ইনভলভ ভাবে হয় না, এই জন্য হায়ার সেরেব্রাল ফাংশন গুলো ভালো থাকে। কিন্তু অন দি আদার হ্যান্ড, এই স্ট্রোক গুলোতে চিন্তা করেন কত বড় স্ট্রোক, কিন্তু এই পেশেন্টের দেখা যাচ্ছে যে হাত পায়ের দুর্বলতা সিমেট্রিক্যাল না, এটাকে বলে ডিফারেন্সিয়েটেড হেমিপ্যারেসিস। দেখা গেল হাতের দুর্বলতা 2/5, পায়ে আবার দেখা যাচ্ছে 1/5, এরকম অনেক সময় ডিফারেন্সিয়েটেড থাকতে পারে। আরেকটি স্ট্রোক হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। আমি বলেছিলাম যে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ভার্টেব্রাল আর্টারি, বেসেলার আর্টারি, এগুলো কাদের কাদের সাপ্লাই দেয়? এই যে আমাদের অক্সিপিটাল লোব, সেরেবেলাম, হ্যাঁ, তারপরে ব্রেন স্টেম, ব্রেন স্টেমের ভিতরে যে ক্রেনিয়াল নার্ভস গুলো আছে। সো পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক গুলো আইডিয়ালি সাধারণত দেখা যায় যে যে ক্রসড হেমিপ্লেজিয়া নিয়ে আসে। ক্রসড হেমিপ্লেজিয়া মানে কি, যে একটা সাইডে দেখবেন আপনার হেমিপ্যারেসিস, অপর সাইডে আপনার ক্রেনিয়াল নার্ভ পলসি পাচ্ছে, হ্যাঁ, এবং সাথে পেশেন্টের ভিজুয়াল কর্টেক্স ইনভলভমেন্ট হওয়ার জন্য হেমিয়ানোপিয়া থাকতে পারে, সেরেবেলাম ইনভলভমেন্ট হওয়ার জন্য অ্যাটাক্সিয়া থাকতে পারে, ক্রেনিয়াল নার্ভ গুলো যেহেতু ব্রেন স্টেমে থাকে সেগুলোর জন্য আপনি ইপসিল্যাটারাল ক্রেনিয়াল নার্ভ পলসিও আপনি পেতে পারেন। মানে এই ছবিটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনার একটা যেটাকে মেডুলারি একটা স্ট্রোক এখানে দেখানো হচ্ছে, একটা লেভেল অফ দ্য মেডুলা। তাহলে আমরা একটা পেশেন্টের স্ট্রোক নিয়ে আসলে আমরা কি কি ইমেজিং করতে পারি? আমরা সিটি স্ক্যান তো করবোই, যেটা ওয়াইডলি অ্যাভেলেবল মেথড অফ ইমেজিং, and we do the CT scan very early to exclude the hemorrhage. এর বাইরে আমরা এমআরআই করতে পারি, because MRI is more sensitive than CT scan in detecting the early ischemic stroke, especially the brain stem stroke, the cerebellar stroke, হ্যাঁ, এবং we can also distinguish the hemorrhagic stroke from ischemia, হ্যাঁ, by doing the MRI as well. এবং typical stroke syndrome with a normal CT scan means that the ischemic stroke is the likeliest. তার মানে আপনার সিমটম গুলো স্ট্রোকের মতো, কিন্তু সিটি স্ক্যান নর্মাল, তার মানে বুঝে নিতে হবে যে এটা ইসকেমিক স্ট্রোক, আনলেস আদারওয়াইজ। তাহলে আমরা ভাস্কুলার ইমেজিং গুলো কি করে থাকি? ভাস্কুলার ইমেজিং এর ভিতরে আমরা ক্যারোটিড স্টেনোসিস আছে কিনা জন্য আমরা ডুপ্লেক্স স্টাডি করে থাকি, ক্যারোটিড ডুপ্লেক্স অফ নেক ভেসেলস। আমরা সিটি এনজিওগ্রাম বা এমআরআই এনজিওগ্রাম করে থাকি। অনেক সময় ইনভেসিভ প্রসিডিউর হিসেবে স্যার অনেক সময় বলা হয় যে ডিজিটাল সাবট্রাকশন অ্যাসে, ডিএসএস কেন আমরা করে থাকি, স্পেশালি যখন হেমোরেজিক স্ট্রোক গুলো থাকে, সাবঅ্যাকুয়ারেন্ট হেমোরেজ থাকে, হ্যাঁ, আর্টারি ভেনাস ম্যালফরমেশন থাকে, অ্যানিউরিজম থাকে, এসব ক্ষেত্রে ডিএসএ করে মানে কয়েলিং ক্লিপিং করে আসাটা খুব ইজি। সো আমরা ভাস্কুলার ইমেজিং করে থাকি। আমরা অনেক কার্ডিয়াক ইনভেস্টিগেশন করে থাকি, ইসিজি করে থাকি, কালার ডপলার করে থাকি, ইকো করে থাকি, স্পেশালি ট্রান্সইসোফেজিয়াল ইকো, কারণ অনেক সময় দেখা যায় পেশেন্টের প্যাটার্ন ফোরামেন ওভালি থাকে। অনেক সময় আমরা বাবেল এজিটেটেড ইকো করি ইন কেস অফ পিএফও। এরপরে আমরা সব ধরনের ব্লাড টেস্ট গুলো করে থাকি, ইনক্লুডিং সিবিসি, ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন, লিভার ফাংশন, লিপিড প্রোফাইল, ইউরিনারি, এইচবিএ1সি, হ্যাঁ, এগুলো আমরা একটু চেক করি রিস্ক ফ্যাক্টর গুলো এক্সক্লুড করার জন্য। একটা খুব পছন্দের কোশ্চেন সবসময় এফসিপিএস এ আসে, সেটা হচ্ছে যে
ইয়াং এইজে স্ট্রোকের কারণ, যে দেখা যাচ্ছে 40 বছরের নিচে একটা পেশেন্টের স্ট্রোক হলো, সেটা কি কারণে হতে পারে। তো এটাও কিন্তু অনেক সময় আমাদের আসে ইয়াং এইজে স্ট্রোকের কারণ। 1 মিনিট। ইয়াং এজে স্ট্রোক হতে পারে কি কি কারণে? যেমন কার্ডিয়াক কজ গুলো যদি চিন্তা করি, যে পেশেন্টের যদি প্যাটেন্ট ফোরামেন ওভালি থাকে, অথবা অনেক পেশেন্ট অল্প বয়সে প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস, যে পেশেন্টের ফ্যামিলিয়াল হাইপারলিপিডেমিয়া থাকে। অনেক সময় পেশেন্টের দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রিউম্যাটিক হার্ট ডিজিজের ব্যাকগ্রাউন্ডে যখন এমএস, এমআর এরকম ভালভিউলার হার্ট ডিজিজ, বা আর্টারিয়াল ডিসেকশন থাকতে পারে, বা রিভার্সিবল সেরেব্রাল ভেসোকনস্ট্রিকশন সিনড্রোম থাকতে পারে, এগুলো একটু একটু রেয়ার। থ্রম্বোফিলিয়া, হ্যাঁ, যে পেশেন্টের হচ্ছে ন্যাচারাল যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো আছে, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, এগুলো ডেফিসিয়েন্ট হতে পারে। হোমোসিস্টিন ইউরিয়া, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ইউরিনারি হোমোসিস্টিন লেভেল আমরা দেখে থাকি। মেথিওনিন লোডিং টেস্ট আমরা করে থাকি। অনেক সময় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা লুকাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলাইপিন অ্যান্টিবডি এগুলো আমরা চেক করি। এসএলই থাকতে পারে, ভাস্কুলাইটিস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এএনএ, আনকা, ইএনএ প্রোফাইল এগুলো করে থাকি। হ্যাঁ, ক্যাডাসিল, ক্যারাসিল বলে জেনেটিক টেস্ট, এখানেও আমরা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের আর্লি এজে স্ট্রোক হতে পারে। ময়াময়া ডিজিজ আছে একটা, হ্যাঁ, ছোট বাচ্চাদের স্ট্রোক লাইক প্রেজেন্টেশন। মাইটোকন্ড্রিয়াল যে ডিজিজ গুলো আছে সেগুলো অনেক সময় স্ট্রোক নিয়ে আসতে পারে, যেমন মেলাস, মেরাফ, এক্ষেত্রে আমরা সেরাম ল্যাকটিক লেভেল, মাসেল বায়োপসি, মাইটোকন্ড্রিয়াল জেনেটিক্স এগুলো আমরা করে থাকি। কিছু রেয়ার ডিজিজের ভিতরে যেমন ফ্যাব্রে ডিজিজ আছে, সিকল সেল ডিজিজ আছে, নিউরোভাস্কুলার সিফিলিস আছে, এইচআইভি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলো কিন্তু অনেক সময় আর্লি এজে স্ট্রোক নিয়ে আসতে পারে। আর আর্লি এজে হ্যামোরেজ সাধারণত দেখা যায় ড্রাগ অ্যাবিউজ, কোয়াগুলোপ্যাথি, এভিএম এগুলোর জন্য হতে পারে। আর সাবারাকার হ্যামোরেজ গুলো সাধারণত হয় ডিউ টু রাপচার অফ দ্য বেরি অ্যানিউরিজম, হ্যাঁ, আবার এভিএম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ভার্টেব্রাল ডিসেকশন, এগুলো আমরা সাধারণত ওই যে সিটি অ্যানজিওগ্রাম বা এমআর অ্যানজিওগ্রাম গুলো করি, এগুলো আমরা দেখতে পাই। So what are the indication for immediate imaging? একটা পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টের উপরে ছিল, এখন হঠাৎ করে স্ট্রোক নিয়ে আসে, তার মানে হেমোরেজ হতে পারে। বা তার আগে থেকে অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইল, পিটিএ পিটিটি অল্টার ছিল, প্লেটলেট কাউন্ট কম ছিল, তাহলে এই পেশেন্টগুলোকে ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে পেশেন্ট ইজ সুইটেবল ফর রিপারফিউশন, তাহলে আপনাকে সিটি স্ক্যান করে হেমোরেজ এক্সক্লুড করে দিতে হবে। যে পেশেন্টের স্ট্রোক হওয়ার 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে চলে আসে, মানে 4.5 ঘন্টার আগে যদি আমার সেন্টারে চলে আসে স্ট্রোকের পেশেন্ট, তাহলে আমি আগে একটা সিটি স্ক্যান করে হেমোরেজটাকে এক্সক্লুড করে নিই। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস যদি খারাপ হয়, তখন চিন্তা করতে হবে যে আমার নতুন করে কোনো স্ট্রোক হলো কিনা, বা আগের স্ট্রোকে হেমোরেজিক কনভার্সন হলো কিনা, মিড লাইন শিফট হলো কিনা, কোন রকমের কোনিং হলো কিনা, এগুলো আমাদের চিন্তা করতে হবে। হাইড্রোকেফালাস ডেভেলপ করলো কিনা। সো দিজ আর দ্য ইন্ডিকেশন ফর ইমিডিয়েট ব্রেইন। So, এখন আমরা সরাসরি ম্যানেজমেন্টে চলে আসি। আমরা জানি যে আমাদের প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে রিপারফিউশন পসিবল। আমাদের কাছে যদি কোনো ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট 4.5 ঘন্টার ভিতরে আসে, এবং আমরা যদি এমআরআই তে দেখি যে ডিডাব্লিউআই তে চেঞ্জ এসেছে, কিন্তু টি2 ফ্লেয়ারে কোনো চেঞ্জ আসে নাই, তার মানে 4.5 ঘন্টার মধ্যেই সে এসেছে। এবং পেশেন্টের যদি কোনো রকমের কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, যেমন রিসেন্ট কোনো হেমোরেজের হিস্ট্রি নাই, পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি পায় না, রিসেন্ট কোনো মেজর কোনো সার্জারি বা ট্রমা এগুলো হয় নাই, কোনো ব্রেন টিউমার নাই, হ্যাঁ, কোনো রকমের জিআই ব্লিডিং এর হিস্ট্রি নাই, পেশেন্টের প্রেশার ভালো, লেস দেন 185/110, তখন কিন্তু আমরা উই গো ফর ইন্টারভেনাস থ্রম্বোলাইসিস বাই আইভি অ্যালটেপ্লেক্স। এবং অ্যালটেপ্লেক্সটা দেওয়ার নিয়ম হচ্ছে 0.9 গ্রাম/কেজি বডি ওয়েট, এবং এটার প্রথম 10% আমরা ওভার 1 মিনিটে দিয়ে দিব, বাকি 90% আমরা ওভার 1 আওয়ারে আমরা দিব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 4.5 ঘন্টার ভিতরে যদি পেশেন্ট না আসতে পারে, সেক্ষেত্রে আমরা আরেকটা রিপারফিউশন আমাদের বাংলাদেশে অথবা অত চালু নেই, কিন্তু এটা আমাদের জানতে হবে যে আমরা মেকানিক্যাল থ্রম্বোক্টমি করতে পারি। এটা 6.5 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে করা যেতে পারে। এবং এই 6.5 ঘন্টার ভিতরে আমরা কাদের করব, এবং সেটারও কিছু ইন্ডিকেশন আছে। সাধারণত এগুলোতে কি করা হয়, যে আমার আর্টেরিয়াল, আমরা সাধারণত ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস দিই উইদিন 4.5 আওয়ার্স। আমরা অনেক সময় ইন্ট্রা আর্টারিয়ালও থ্রম্বোলাইসিস করি। অনেক সময় আমরা ক্যাথেটার গাইডে থ্রম্বাসটাকে ডিসলজ করে নিয়ে আসতে পারি, থ্রম্বেক্টমি করে ফেলতে পারি। অনেক সময় আমরা মানে থ্রম্বাসটাকে লেজার দিয়ে ডিসলজ করে ফেলি। অনেক ওয়ে আছে সালভেজ করার, মেকানিক্যাল থ্রম্বেক্টমি অ্যাজ এ হোল একটা টার্ম। যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা ক্যাথেটার দিয়ে, ক্যাথেটার গাইডেড
থ্রম্বাসটাকে রিট্রিভ করে বের করে নিয়ে আসে। দ্যাট ইজ কল্ড ইন আর্টারেক্টমি। সো এটা করা যেতে পারে। সাধারণত এটার নিয়ম হচ্ছে 6 ঘন্টার ভিতরে করতে পারলে সবচেয়ে ভালো। অনেক সময় যদি পেশেন্টের স্ট্রোকটা যদি অনেক ছোট হয় বা এরিয়া যদি সালভেজেবল থাকে, তখন আমরা 24 ঘন্টা পর্যন্ত অনেক ক্ষেত্রে করে দিই। তাহলে আমার প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে রিপারফিউশন, কুড বি বাই থ্রম্বোলাইসিস, which could be by thrombectomy। এবং এর পাশাপাশি তো সাপোর্টিভ কেয়ার গুলো আমাকে দিতেই হবে, যে পেশেন্টের ঠিকমতো ফিডিংটা হচ্ছে কিনা, ব্লাড প্রেশারটা কিরকম থাকছে, হ্যাঁ, পেশেন্টের সলোইং অ্যাসেসমেন্ট করে একটু এনজি ফিডিং দিয়ে দেওয়া, পেশেন্টের হাইড্রেশনটা মেনটেন করা। এই সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলো আমাকে দিতে হবে। যদি ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ আমি দেখি, সেক্ষেত্রে আমার যদি মিড লাইন শিফট থাকে, ম্যানিটল দেওয়া, ভেন্টিকুলার এক্সটেনশন থাকলে নিমোক্যাল দেওয়া, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা দেখি যে পেশেন্টের স্ট্রোকের সাথে সিজার ডেভেলপ করে গেছে, তাহলে এই এপিলেপটিক ড্রাগ গুলো আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। তাহলে এন্টি প্লেটলেট এজেন্ট এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য। সাধারণত আমরা ইকোস্প্রিন 75 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে দিয়ে থাকি। যদি ছোট স্ট্রোক হয় বা হাই রিস্ক টিআইএ হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ডুয়েল এন্টি প্লেটলেটও প্রেসক্রাইব করি। তো অনেক সময় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যদি হয়, সেক্ষেত্রে আমরা 300 মিলিগ্রামের একটা অ্যাসপিরিন লোডিং দিয়ে তারপরে আমরা সাধারণত দেখা যায় যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেটটা 21 দিন থেকে 3 মাস পর্যন্ত অনেক সময় রাখি, তারপর আমরা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে কনভার্ট করি। সো সাধারণত আমি আহ, যেটা নিউরোলজিতে এসে দেখেছি, স্ট্রোকের পেশেন্টের সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ইকোস্প্রিন ওয়ান্স ডেইলি করে। আর যদি আপনার পেশেন্টের একই সাথে অনেকগুলো কোমরবিডিটি থাকে, লাইক ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট পেশেন্ট স্ট্রোক করেছে, তখন অনেক সময় ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়। অনেক সময় পেশেন্টের যদি টিআইএ সাসপেক্ট করে এবং যদি হাই রিস্ক টিআইএ হয়, এবং এমন টিআইএ হলো যেটা একটা ওল্ড এজের পেশেন্ট, যার ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, ক্লিনিক্যাল ফিচার্স আছে বা ছিল, এখন ভালো হয়ে গিয়েছে, এইসব হাই রিস্ক টিআই এর ক্ষেত্রেও আমরা অনেক সময় ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিয়ে থাকি। আদারওয়াইজ সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট গুলোই প্রেসক্রাইব করা। কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস থাকলে আমরা সেটাকে রিভার্ট করার চেষ্টা করি, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি পেলে বন্ধ করে দিই, এবং পরবর্তীতে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ভিটামিন কে, এগুলো দিয়ে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস গুলো আমরা ট্যাকেল। এবং ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে, ইসকেমিক স্ট্রোক ব্লাড প্রেশার আসলে আমরা কমাতে চাই। বলা হয় যে 220/120-এর উপরে যদি প্রেশার থাকে, তাহলেই কেবল আমরা ব্লাড প্রেশার কমানোর ওষুধ দিব, আদারওয়াইজ দিব না। আরেকটা ক্ষেত্রে আমরা দিব, যদি পেশেন্টের হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, হাইপারটেনসিভ এমার্জেন্সি, আর্টেরিয়াল ডিসেকশন, এগুলো যদি ডেভেলপ করে যায়, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি, তখন আমরা প্রেশার কন্ট্রোল করব। আর রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে, সেগুলো তো ম্যানেজমেন্ট আমরা দিবই, যেমন কোলেস্ট্রল, এগুলো বেশি থাকলে আমরা একটা ইনটিলিপিড এজেন্ট আমরা দিয়ে থাকি। সো কি কি কমপ্লিকেশন হতে পারে একটা স্ট্রোকের পেশেন্টের? একদম মাথা থেকে পা পর্যন্ত যদি চিন্তা করি, মাথায় কি হতে পারে, পেশেন্টের সিজার হতে পারে, পেশেন্টের ডিপ্রেশন হতে পারে। হ্যাঁ, এবং সাধারণত হচ্ছে এই এপিলেপসি গুলো যদি আর্লি স্টেজে প্রেজেন্ট করে, যেমন স্ট্রোক করার 14 দিনের ভিতরে প্রেজেন্ট করে, তাহলে সাধারণত আমরা এন্টি এপিলেপটিক ড্রাগ গুলো 1 বছর দিয়ে বন্ধ করি। কিন্তু যদি স্ট্রোক করার 14 দিন পরে, তার মানে লেটে যদি আমার এপিলেপসি প্রেজেন্ট করে, তাহলে আমরা সাধারণত লাইফ লং এই এন্টি এপিলেপটিক ড্রাগ গুলো দিয়ে থাকি। এবং সেক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ গুলো সাধারণত দেখা যায় যে এই যে সোডিয়াম ভ্যালপ্রয়েড, লেভোটিরাসিটাম, এগুলো আমরা সাধারণত চয়েস। পেশেন্টের ডিপ্রেশন থাকতে পারে, ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা এন্টি ডিপ্রেশন এজেন্ট, তো ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় এন্টি ডিপ্রেসিভ এজেন্ট গুলো ব্যবহার করতে পারি। অনেক সময় পেশেন্টকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিও দেওয়া যেতে পারে, পেশেন্টের এখানে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে, বা পেইনফুল শোল্ডার ডেভেলপ করতে পারে, ফিজিওথেরাপি বা লোকাল স্টেরয়েড সেখানে দেওয়া যেতে পারে। শুয়ে থাকার কারণে বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে চেস্ট ইনফেকশন ডেভেলপ করতে পারে। এই জন্য পেশেন্টকে সবসময় একটু সেমি ইরেক্ট করে রাখা, অ্যাসপিরেশনটাকে অ্যাভয়েড করার জন্য পেশেন্টকে এনপিও করে রাখা বা এনজিটিভ দিয়ে রাখা, অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা, ফিজিওথেরাপির জন্য করা। কনস্টিপেশনের জন্য পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট হাইড্রেশন, অ্যাপ্রোপ্রিয়েট এন্টি কনস্টিপেশন এজেন্ট দেওয়া। ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া। হ্যাঁ, ক্যাথেটারাইজেশন যত সম্ভব অ্যাভয়েড করা। অনেক সময় পেশেন্ট শুয়ে থাকতে তাকে প্রেশার সোর ডেভেলপ করে, সেটাকে নার্সিং কেয়ার দেওয়া, 2 আওয়ারলি পোস্টার চেঞ্জ করার জন্য বলা। অনেক সময় পেশেন্টের কিন্তু ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে, সেখান থেকে পালমোনারি এম্বোলিজম হতে। এই জন্য যদি পেশেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সাধারণত প্রপার হাইড্রেশন, আর্লি মোবিলাইজেশন, নিউমেটিক কম্প্রেশন স্টকিংস, এগুলো দিয়ে থাকি। এবং খুব দরকার না হলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি। হ্যাঁ, আর অবশ্যই পেশেন্টের বডিতে কিন্তু স্প্যাস্টিসিটি ডেভেলপ করে যায়,
কন্ট্রাকচার ডেভেলপ করে যায়, সেজন্য ফিজিওথেরাপি এবং কিছু এন্টি কন্ট্রাকচার যে এজেন্ট ব্যাকলোফেন, বোটক্স, এগুলো আমরা অনেক সময় ইউজ করে থাকি। সেজন্য ফিজিওথেরাপি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তো এর পাশাপাশি আমরা আর কি কি করতে পারি? আমরা অনেক সময় দেখা যায় ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি। যদি আমরা দেখি যে একটা টিআই এর পেশেন্ট, সে আমার কাছে প্রেজেন্ট করলো টিআই এ নিয়ে, ভালো হয়ে গেল, আমি সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম করে দেখলাম যে আমার লার্জ যে ভেসেল গুলো আছে, যেমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলোর মোর দেন 50% স্টেনোসড ইন দ্য সিমটোম্যাটিক সাইট, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি করে। তাহলে যদি পেশেন্টের কোনো একটা ক্যারোটিড আর্টারি মোর দেন 50% স্টেনোস হয়, তাহলে দ্যাট দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ফর ক্যারোটিড এন্ড আর্টারি। আবার যদি দেখা যায় যে পেশেন্টের স্টেনোসিসটা আবার 100% হয়ে গেছে, তাহলে আবার কিন্তু এন্ডার্টেক্টমি করে কোনো লাভ নেই। তাহলে সাধারণত দেখা যায় যে সার্জারি কোন ক্ষেত্রে মোস্টলি ইফেক্টিভ? 70 to 90%, 70 to 90% চিন্তা করলেই ভালো। যে 70 থেকে 90% পর্যন্ত ব্লক, সেক্ষেত্রে সার্জারি আমার মানে মোটামুটি হেল্পফুল। এবং এটা করে ফেলতে হবে মোটামুটি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা স্ট্রোকের ফার্স্ট কাপল অফ উইকস এর ভিতরে, তার মানে মোটামুটি 2 সপ্তাহের কথা বলা আছে, যে 2 সপ্তাহের ভিতরে আমরা করে ফেলবো। এবং এন্ডার্টেক্টমি অফ অ্যাসিম্পটোম্যাটিক ক্যারোটিড স্টেনোসিস রিডিউসেস দ্য স্ট্রোক রিস্ক। অনেক সময় সাধারণত এটার অনেক ডিবেট আছে যে আমার যেই সাইডটা সিমটোম্যাটিক না, তার মানে আমার একটা পেশেন্ট রাইট সাইডের হেমিপ্যারেসিস নিয়ে আসছে, আমার লেফট ক্যারোটিড আর্টারিতে স্টেনোস আছে, ওইটা আমি সার্জারি করার চেষ্টা করব। কিন্তু আমার পেশেন্টের লেফট সাইড হেমিপ্যারেসিস ছিল ছিল না কখনো, বা লেফট সাইড কখনো ইনভলভ ছিল না, আমি ক্যারোটিড ডুপ্লেক্স করে দেখলাম যে পেশেন্টের রাইট ক্যারোটিড আর্টারিতেও স্ট্রোক আছে, মানে স্টেনোসিস আছে মোর দ্যান 50%। এই ক্ষেত্রে অনেক সময় মেডিকেল ম্যানেজমেন্টই আমরা সাধারণত দিয়ে থাকি, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তো সাধারণত সিমটোম্যাটিক সাইডে যদি স্টেনোসিস থাকে এবং সেটা যদি সিগনিফিক্যান্ট স্টেনোসিস মোর দ্যান 50%, উই গো ফর দ্য সার্জারি। এরপরে চলে আসি রিহ্যাবিলিটেশন। পেশেন্টকে অবশ্যই রিহ্যাবিলিটেট করতে হবে, ফিজিওথেরাপির কথাগুলো বলতে হবে, হ্যাঁ। স্ট্রোক সার্ভাইভিং, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, কমিউনিকেশন, এগুলোর ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এগুলোর আমাদের দেখতে হবে। তাহলে আমাদের স্ট্রোকের যে পেশেন্ট গুলো, সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা রিহ্যাবিলিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফিজিওথেরাপি। এখানে কিছু সিটি স্ক্যানে সুন্দর সুন্দর ছবি আছে, যেমন এখানে একটা ডেন্স এমসিএ সাইন আছে। এটা ইন্ডিকেট করে পেশেন্টের একদম ভেরি অ্যাকিউট একটা ইসকেমিক স্ট্রোক হয়েছে, এবং এটা সাধারণত থ্রোম্বোলাইসিস ইন্ডিকেশন। এবং এই পেশেন্টের ফুল এমসি এটা দেখা যাবে পরবর্তীতে ইনভলভ হয়েছে এমসিএ টেরিটরি। এটা আর্লি স্ট্রোকের একটা ফিচার, ডেন্স এমসিএস সাইড। এটা কোন সাইডে? রাইট সাইডে ডেন্স এমসিএস। এবং এখানে দেখেন একটা ডেন্স ডট সাইন আছে ইনসুলার কর্টেক্সের এরিয়াতে। অনেক সময় দেখা যায় যে আর্লি স্ট্রোকের এই যে বেসাল গ্যাংলিয়া রিজিয়ন গুলো একদম ব্লার্ড হয়ে যায়। অনেক সময় এই যে সালকাস জাইরাস গুলো ঠিকমতো ডিফারেন্সিয়েট করা যায় না। এগুলো সব আর্লি আর্লি এইজ স্ট্রোকের ফিচার। অনেক সময় আমরা সিটি এনজিওগ্রাম গুলো করে থাকি, করে আমরা এই যে আর্টারি গুলো একটু দেখি যে এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি লেভেলে কোনো ফ্লো ভয়েড আছে কিনা, বেসিলার আর্টারি লেভেলে কোনো কনস্ট্রিকশন আছে কিনা, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, অনেক সময় এইসব জায়গাগুলোতে থ্রম্বাস হয়ে তার চারপাশের এই ব্লাড সাপ্লাই গুলো বন্ধ হয়ে এইসব জায়গাগুলো দেখা যায় অক্লুডেড হয়ে, এগুলো আর সিটি এনজিওগ্রামে আসে না। সো আমরা এখানে সিটি স্ক্যান, এমআরআই, সিটি এনজিওগ্রাম অনেক কিছু আমরা করতে। সো আমাদের স্ট্রোকের পেশেন্টের মেইনলি 3 মেইন ফেজ অফ রিকভারি: আর্লি রিকভারি ডিউ টু রিজলিউশন অফ দ্য সেরেব্রাল এডেমা, সেকেন্ড ফেজ রিকভারি ডিউ টু নিউরোপ্লাস্টিসিটি, এবং পরবর্তীতে অ্যাডাপটিভ রিকভারি, পেশেন্ট লার্ন হাউ টু লিভ। অনেক সময় কোশ্চেন আসতে পারে। আর রিহ্যাবিলিটেশনের কিছু ব্যারিয়ার আছে, যেমন ফিজিক্যাল ইলনেস, পোস্ট স্ট্রোক নিউমোনিয়া, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, পুয়ার মোটিভেশন, হ্যাঁ, ফ্যাটিক, ডিপ্রেশন। এই জন্য আমরা দেখা যায় যে রিহ্যাবিলিটেশনের ব্যারিয়ার গুলোকে সবসময় চেষ্টা করব ট্রিট করার। এবং হাউ টু ম্যানেজ আ পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে অবশ্যই অবশ্যই পেশেন্টের এয়ারওয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, বেডসাইড সোয়ালোইং টেস্ট করে ফেলতে হবে, এনজি টিউব লাগলে সেটা দিতে হবে, হ্যাঁ, ব্রিদিং প্যাটার্নটা চেক করতে হবে, রেসপিরেটরি ঠিক আছে কিনা, কারণ ওর সময় দেখা যায় অ্যাসপিরেশন করে যায়,
অনেক সময় স্ট্রোক যদি বড় হয়ে ব্রেনের এক পাশকে চাপ দেয়, তখন অনেক সময় কুশিং রিফ্লেক্স হয়ে পেশেন্টের রেসপিরেটরি বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার সবসময় আমরা চেক রাখবো, পালস, প্রেশার, হাইড্রেশন স্ট্যাটাস। হয়তো স্ট্রোক করার পর, ইসকেমিক স্ট্রোক করার পর 24 থেকে 48 ঘন্টা আমরা আইভি হাইড্রেশনটা দিব। পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসটা দেখবো আমরা। পেশেন্টকে অবশ্যই যদি খেতে পারে এনজি ফিডিংটা প্রপারলি আমরা দিব। হ্যাঁ, পেশেন্টের মেডিকেশন গুলো আমরা কিভাবে দিব সেই বিষয়গুলো আমরা, ডিসপেজিক থাকলে আমরা এনজি মাধ্যমে মেডিকেশন গুলো দিব। এবং ব্লাড প্রেশার গুলো সাধারণত দেখা যায় যে হেমোরেজিক যদি স্ট্রোক থাকে, তাহলে আমাদের টার্গেট অফ এসবিপি হবে 130 থেকে 140। হ্যাঁ, আর ইসকেমিক স্ট্রোক থাকলে সাধারণত আমরা ব্লাড প্রেশার কমাবো না, আনলেস দেয়ার ইজ হার্ট ফেলিওর অথবা রেনাল ফেলিওর অথবা এনসেফালোপ্যাথি অথবা অ্যাওর্টিক ডিসেকশন। এবং সাধারণত 220 বা 120-এর উপরে উঠলে আমরা ব্লাড প্রেশারটা তখন কমাই। ব্লাড গ্লুকোজের লেভেল থাকবে আমাদের 8 থেকে 10 টার্গেট। এবং হাইপোগ্লাইসেমিয়াটা আমরা অ্যাভয়েড করি। টেম্পারেচার কিন্তু অ্যাভয়েড করতে হবে, বিকজ টেম্পারেচার বেড়ে গেলে আমাদের স্ট্রোকের পেনাম্বরাটা বেড়ে যেতে পারে। প্রেশার সোর যদি করছে কিনা, প্রেশার সোর আছে কিনা, সেটার জন্য অনেক সময় আমাদেরকে এই প্রেশার সোর যাতে ডেভেলপ না করে সেই জন্য আমাদেরকে পেশেন্টের 2 আওয়ারলি পোস্টার চেঞ্জ করতে হবে, আর্লি মোবিলিটি ইনশিওর করতে হবে, ইনকন্টিনেন্স আছে কিনা সেটা চেক করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় ক্যাথেটারাইজেশন লাগে। ডিপ ভেন থ্রম্বোসিস আছে কিনা সেটার প্রিভেনশন হিসেবে কম্প্রেশন স্টকিংস, এগুলো আমাদেরকে দিতে হবে। এবং অ্যাভয়েড বেড রেস্ট আফটার ফার্স্ট 20 minutes, এটা খুব ইম্পর্টেন্ট। আর্লি মোবিলাইজেশন আমরা এটা অনেক সময় খেয়াল করি। সো ইসকেমিক স্ট্রোকের কজ কি? মেইনলি লার্জ আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস, স্মল ভেসেল ডিজিজ ডিউ টু হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওএম্বোলিজম এজ এ পার্ট অফ এ অথবা ভালভুলার ডিজিজ। অনেক সময় জায়ান্ট সেল আর্টারাইটিস এজ এ পার্ট অফ ভাস্কুলাইটিস, সেখান থেকে স্ট্রোক হতে পারে। হ্যাঁ, ট্রানজিয়েন্ট মনোকুলার ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে। পেশেন্ট গুলো সাধারণত চিউইং এবং জ ক্লডিকেশন থাকে। আবার ইন্টারসেরেব্রাল হ্যামোরেজের কারণ তো আমরা সবাই জানি, মোটামুটি স্মল ভেসেল ডিজিজের পাশাপাশি পেশেন্টের হচ্ছে অ্যামালয়েড এনজিওপ্যাথি থাকতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্টস পেতে পারে, মেটালিক প্রস্থেটিক হার্ট ভালভ ডিজিজ পেতে পারে, এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমরা ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোকের কারণগুলো দেখলাম। সাধারণত হেমোরেজিক স্ট্রোক গুলো কেন হয়? স্মল ভেসেল ডিজিজ, অ্যামালয়েড এনজিওপ্যাথি, বা পেশেন্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস ছিল বা ওয়ারফারিন পাচ্ছিল, পেশেন্ট আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ক্যাভার্নাস ম্যালফরমেশন, এগুলো এগুলো যদি হয় তাহলে অনেক সময় আমাদেরকে ইন্ট্রাসেলুলার হ্যামোরেজ গুলো চিন্তা করতে হবে। আর সাবঅ্যাকুরেন্ট হ্যামোরেজ যদি থাকে, এটা সাধারণত মোর কমন ইন উইমেন। ফ্যামিলি হিস্ট্রি অনেক সময় পজিটিভ থাকে। হ্যাঁ, হাইপার টেনশন, স্মোকিং হিস্ট্রি থাকে। এবং মোস্ট অফ দ্য সাবঅ্যাকুরেন্ট হ্যামোরেজ সাধারণত এই যে বেরি অ্যানিউরিজম, এটা আমাদের সার্কেল অফ উইলিজে তৈরি হয় এবং সাথে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে বেশি থাকে। ওইটা রাপচার হয়ে মেইনলি আমাদের এই সাবঅ্যাকুরেন্ট হ্যামোরেজটা হতে পারে। এখানে কিন্তু লেখাই আছে মোস্ট কমন সাইট ইজ অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এহেলার্স ড্যানলস সিনড্রোমের হিস্ট্রি আছে, তাদের হচ্ছে ইনক্রিজড রিস্ক। আর ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে আমাদের মেইনলি কিভাবে আমার কাছে পেশেন্ট নিয়ে আসবে? সাডেন সিভিয়ার একটা থান্ডার ক্লাব হেডেক, যেটা পারসিস্টেন্ট ইন নেচার এবং সাথে ভমিটিং এবং ব্লাড প্রেশার রেইজ থাকতে পারে, নেক স্টিফনেস থাকতে পারে। হ্যাঁ, ইট ক্যান অকার স্পন্টেনিয়াসলি অন এক্সারশন or during sex even, or পেশেন্টের ইভেন লস অফ কনসিয়াসনেস থাকতে পারে যদি ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়ে যায়। Yeah. On examination, patient may be distressed, patient may have photophobia, এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের থার্ড নব পলসি থাকতে পারে ডিউ টু লোকাল প্রেশার ফ্রম অ্যান অ্যানিউরিজম। হ্যাঁ, অনেক সময় পেশেন্টের ফান্ডোস্কোপ করে আমরা সাব হাইলয়েড হেমোরেজও পেতে পারি। এইটা একটা খুব সুন্দর একটা ছক, যেখানে ওভারঅল ম্যানেজমেন্টটা দেওয়া আছে। যে একটা স্ট্রোকের পেশেন্টের যদি সিটি এমআরআই করি আমরা ফার্স্টে, তাহলে তো সিটি স্ক্যানটা যদি আমরা করি, সাথে হেমোরেজ বা ইসকেমি আলাদা। যদি হেমোরেজ হয় সেক্ষেত্রে আমার মেইন টার্গেট ব্লাড প্রেশারটা কমানো। টার্গেট হচ্ছে 130 থেকে 140-এর ভিতরে সিস্টোলিক ব্লাড প্রেশারটা রাখা। এবং সেই ব্লাড প্রেশার কমানোর জন্য আমি এসি ইনহিবিটর ইউজ করতে পারি, থায়াজাইড ডায়ারেটিক্স ইউজ করতে পারি, ল্যাবেটালল ইউজ করতে পারি। এবং এর পাশাপাশি তাকে অ্যাডভাইস করতে হবে টু সিস্টেইন দ্য স্মোকিং, লো সল্ট ইনটেক, ফ্যাট ইনটেক, lower the exercise and lower the alcohol intake, lose the weight। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর স্ট্রোক যদি ইসকেমিক হয় এবং সেটা চিন্তা করতে হবে যে
এই যে কারণগুলো আমাকে তখন দেখতে হবে যে এটা কি আমার অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য কিনা। সেক্ষেত্রে আমরা ক্যারোটিড ডুপ্লেক্স করে দেখতে পারি। আমি যদি দেখি যে ক্যারোটিড ডুপ্লেক্সে আমার ক্যারোটিড আর্টারিটা মোর দ্যান 50% স্টেনোসড অন দ্য সিমটোম্যাটিক সাইড, তাহলে প্রথম 2 সপ্তাহের ভিতরে আমরা ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি করে ফেলবো। এবং এর পাশাপাশি আমরা অ্যান্টিপ্লেটলেট গুলো দিই। এর পাশাপাশি আমরা ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই ইসিজি এবং রিদমটা চেক করব। যদি পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তার পাশাপাশি থাইরয়েড ফাংশনস আমরা চেক করব, ইকো করে ফেলবো। এবং এর পাশাপাশি অবশ্যই আমরা পেশেন্টকে রেট কন্ট্রোল এবং রিদম কন্ট্রোল যে ড্রাগ গুলো দিব, বিটা ব্লকার, হ্যাঁ, আমরা যদি অ্যামিওডারন এগুলো আমরা অনেক সময় দিতে পারি। পাশাপাশি যদি দেখি যে পেশেন্টের অনেক সময় আমরা এন্টিকোয়াগুলেশনও দিতে পারি, স্পেশালি যদি পেশেন্টের ভালভিউলার হার্ট ডিজিজ থাকে, এমএস এমআর, এসব ক্ষেত্রে আমাদেরকে ওয়ারফারিন বা এমএসএমআর গুলো থাকলে সাধারণত আমরা ওয়ারফারিনই চুজ করি। যদি নন ভালভিউলার হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা পেশেন্টকে ডুয়াল মানে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন নিভারক্সাবান, অ্যাপিক্সাবান এগুলো অনেক সময় দিই। হ্যাঁ, প্রস্থেটিক ভালভ যদি থাকে সেক্ষেত্রে ওয়ারফারিন আমরা দিই। তাহলে ইসিজি, থাইরয়েড ফাংশন টেস্ট, ইকো এগুলো করবো, এবং এফ এর ক্ষেত্রে আমরা রেট এবং রিদমটা কন্ট্রোল করব। আর অ্যান্টিকোয়াগুলেশন ইন্ডিকেশন থাকলে অ্যান্টিকোয়াগুলেশন, সাধারণত অ্যান্টিকোয়াগুলেশন আমরা 2 ধরনের দিতে পারি। একটা হচ্ছে ডোয়াক, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হচ্ছে ওয়ারফারিন। ওয়ারফারিন আমরা দিব ভালভিউলার হার্ট ডিজিজ বা প্রস্তাটিক ভালভ যদি থাকে, আর ডোয়াক দিব সাধারণত নন ভালভিউলার এ, যেমন ধরা যায় যে পেশেন্টের কার্ডিও মায়োপ্যাথি ছিল বা পেশেন্টের অন্য কোনো কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটা কন্ট্রোল হচ্ছে না, আমরা সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো দিতে পারি। এর পাশাপাশি অবশ্যই পেশেন্টের সাইনাস যদি রিদম থাকে, অ্যান্টিপ্লেটলেটটা আমরা অ্যাসপিরিন 300 mg একটা লোডিং দিয়ে তারপর 75 মিলিগ্রাম ডেইলি রাখতে পারি, অথবা ক্লপিডোগ্রাল দিতে পারি, হ্যাঁ। এবং পেশেন্টের আমরা সাথে একটা অ্যান্টিলিপিড এজেন্টও প্রেসক্রাইব করব। তো এইভাবে আসলে আমরা পেশেন্টের ইসকেমিয়াটাকে ম্যানেজ করব। এবং যদি এটা সাবআরকান হেমারেজ হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা হচ্ছে বা অ্যাপ্রোচটা হচ্ছে এমার্জেন্সি সিটি করে, যে সাবআরকান হেমারেজ আমরা পেয়ে যাই নিউরোসার্জারিকে রেফার করে দিব এবং পেশেন্টকে নিমোডিপিন শুরু করব 30 মিলিগ্রাম 6টা দিনে 6বার। আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা 12 ঘন্টা পরে সিএসএফ করবো টু সি দা xanthochrome। এটা খুবই ইম্পর্টেন্ট। সাবআরকান হেমারেজের ইনভেস্টিগেশন অনেকে আছে, আমরা আর্লি তো সিটি স্ক্যান করবোই, বাট আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে সিটি অ্যানজিওগ্রামও করা যেতে পারে। অনেক সময় ডিজিটাল সাবট্রাকশন সেরেব্রাল অ্যানজিওগ্রাফি আমরা করতে পারি, ডিএসএ স্ক্যানিং আমরা করতে পারি। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের মেইন কারণ হচ্ছে আমাদের রিসাসিটেট করা, ব্লাড প্রেশার কমানো, এর পাশাপাশি নিমোডিপিন। নিমোডিপিন দিলে সুবিধা হচ্ছে এটা ডিলেড সেরেব্রাল ইসকেমিয়াটাকে প্রিভেন্ট করে, এবং অনেক সময় আমরা পরবর্তীতে ডিএসএ করে কয়েলিং এন্ড ক্লিপিং আমরা করে থাকি, এটা আমরা এবং রিহ্যাবিলিটেশন করে থাকি। আমাদের লাস্ট টপিক হচ্ছে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস বা সেরেব্রাল ভেনাস ডিজিজ। সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস এর পেশেন্ট গুলো কিভাবে আমাদের কাছে আসে? এই পেশেন্ট গুলো আমাদের কাছে সিজার, হেমিপ্যারেসিস, হেডেক এগুলো নিয়ে আসতে পারে। এবং সাধারণত রিস্ক ফ্যাক্টরের ভিতরে সাধারণত পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে, পেশেন্ট কোনো হাইপার কোয়াগুলেবল স্টেট থাকতে পারে লাইক কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, পেশেন্ট প্রেগন্যান্সিতে থাকতে পারে, থ্রম্বোফিলিয়া থাকতে পারে, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা হাইপোটেনশন গুলো। লোকাল কজের ভিতরে কোনো প্যারানাসাল সাইনোসাইটিস বা হচ্ছে অটাইটিস মিডিয়া, ম্যাস্টয়েডাইটিস, এগুলো থেকে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, ফেশিয়াল ইনফেকশন, অনেক সময় ম্যানিনজাইটিস বা এমপাইমা, এগুলো থেকে থ্রম্বোসিস হতে পারে। এবং এক্ষেত্রে আমরা এমআরভি করব, তাদের মেইন ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই উইথ এমআরভি। তো ক্লিনিক্যাল ফিচার কি? যদি ক্যাভারার সাইনাসে থ্রম্বোসিস হয় তাহলে পেশেন্টের সাধারণত 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ। পাশাপাশি পেশেন্টের টোসিস, প্রপটোসিস, হেডেক, অফথালমোপ্লেজিয়া, প্যাপিলিডিমা এগুলো থাকে, ট্রাইজেমিনাল নার্ভের ফার্স্ট ডিভিশন ইনভলভ থাকে। আর যদি সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে থ্রম্বোসিস থাকে পেশেন্টের ওই যে প্যাপিলিডিমা, হেডেক, সিজার এগুলো থাকতে পারে, হ্যাঁ। এবং ট্রান্সভার্স সাইনাসে থাকলে সাধারণত পেশেন্ট সাধারণত ওই যে হেমিপ্যারেসিস নিয়ে আসে, প্যাপিলিডিমা নিয়ে আসে। অনেক সময় ট্রান্সভার্স সাইনাস থ্রম্বোসিসের পেশেন্টের এই থ্রম্বাসটা জুগুলার ফোরামেন ইনভলভ করে গিয়ে 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ পৌঁছে নিয়েও আসতে পারে।
এবং এইসব পেশেন্টকে আমরা সাধারণত অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে ম্যানেজ করে থাকি, লো মলিকুলার হেপার। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ স্ট্রোক টপিক। এটা সবাই ভালো করে পড়ে ফেলবেন, আহ, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।